তাহলে আজকে অবচয়ের ক্লাস নাম্বার 6। দেখেন অনেকগুলো ক্লাস নিছে অবচয়ের মধ্যে। প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। যারা কোনো ক্লাস মিস করছেন মাঝামাঝি, যেহেতু রেকর্ডিং পেয়ে গেছেন, অবশ্যই দয়া করে আগের ক্লাসটা না দেখে পরের ক্লাস করবেন না। অবশ্যই আগের ক্লাসগুলো দেখে তার পরের ক্লাসগুলো করবেন। এটা সিরিয়াল মেইনটেইন করবেন। অবশ্যই যাতে এটলিস্ট কারো কোনো সমস্যা না থাকে। যাই হোক, আসেন অবচয় 6 নাম্বার ক্লাসে আমরা সিকিউ 4 কে স্যাম্পল হিসেবে ধরলাম। প্রশ্ন নাম্বার গ। তো প্রশ্নটা কি, যে অবচয়কে আমরা কি করব, আয় বিবরণীতে প্রদর্শন করব। এটা কিন্তু প্রশ্ন, এটা সলিউশন না। এই যে এটা প্রশ্ন লিখতেছি, অবচয়কে আয় বিবরণীতে প্রদর্শন করো। আচ্ছা, এখানে একটা কথা আছে, মনে রাখবেন। আপনি এখানে কোনো সমাধান করতেছেন না, আপনাকে বলছে আয় বিবরণীতে কিভাবে অবচয় লেখা হবে সেটা প্রদর্শন করার জন্য। এই জন্য এই ম্যাথে কখনো জ্যার আসবে না, মানে ব্যালেন্স নিচে আমরা দুইটা দাগ দিই না, জ্যার টানি না, ঠিক না? এই জ্যারটা এখানে টানা যাবে না। অনেকেই এই ভুলটা করে, ম্যাক্সিমাম বইতে এই ভুলটা আছে। কেন বলি, তারা বলে যে হ্যাঁ জ্যার টানবো, অ্যাকাউন্টিং সব ম্যাথে জ্যার টানতে হয়। সাবধান, এটা ম্যাথ না। এটা আপনাকে বলছে জাস্ট কিভাবে আয় বিবরণীতে লেখা হবে। কারণ আয় বিবরণী যে ম্যাথ, তার অ্যান্সার তো আসবে প্রফিট, কিন্তু আপনি তো এখানে প্রফিট পাচ্ছেন না, আপনাকে বলছে জাস্ট অবচয়টা দেখাইতে, শেষ, এতটুকু। সো দয়া করে যারা আগে এই ভুলটা করছেন তারা আর করবেন না, ভবিষ্যতে কোনো বই দেখে কনফিউজ হবেন না। অবচয়ে যখন আয় বিবরণীতে প্রদর্শন করবেন, ভুলেও জ্যার টানবেন না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমাদের ম্যাথটা ছিল পিয়ার্স ট্রেডার্স। পিয়ার্স ট্রেডার্স। স্যার, স্যার বলেন। স্যার প্রদর্শনের পর এটা কি লিখছেন? প্রদর্শন করো, প্রদর্শন করো। পিয়ার্স ট্রেডার্স এর কি করব জানি আমরা, কি করব? আয় বিবরণী। আয় বিবরণী। কিন্তু এখানে কি আমরা পুরো আয় বিবরণী করতে পারবো? না স্যার। না। কেন? কারণ আমার কাছে তো অন্য আয় ব্যয়গুলো নাই। অবচয় হচ্ছে একটা মাত্র খরচ। আয় বিবরণীতে সকল ধরনের আয় ব্যয় আসে। কিন্তু আমার কাছে তো অন্য আয় ব্যয়গুলোর কথা বলা নাই। তাহলে আমি জাস্ট এখানে একটা খরচ দেখাচ্ছি। এইজন্য আমি বলছি এই আয় বিবরণীটার নাম কি? আংশিক। আংশিক। আচ্ছা, তাহলে এই কথাটা একটু সুন্দর করে লিখে দিবেন। আয় বিবরণী ব্র্যাকেটে আংশিক। আরেকটা কথা, অনেক সময় পরীক্ষা বলে বিশদ আয় বিবরণী তৈরি করো। আসলে আমরা আয় বিবরণী বলতে বিশদ আয় বিবরণী কি বুঝি? স্যার বিশদ কথাটা ইউজ করে কেন? বিশদ মানে বড়, কম্প্রিহেনসিভ। কথাটার মানে হচ্ছে বিশদ অর্থাৎ প্রত্যেকটা ধাপ। এটাকে আপনারা আরেকটা নামে চেনেন, বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। আয় বিবরণী দুই ধরনের হয়, একটা এক ধাপ বিশিষ্ট আর একটা বহু ধাপ বিশিষ্ট। তবে আমরা যারা আয় বিবরণী করি বা করব পরীক্ষার হলে, সবাই আমরা বহু ধাপ বিশিষ্টটা করি। এজন্য আমরা আয় বিবরণী বলতেই আসলে বিশদ আয় বিবরণীকে বুঝি। এজন্য আপনি এখানে বিশদ শব্দটা না লিখলেও চলবে। তবে হ্যাঁ, যদি প্রশ্নে বলে দেয় গ নম্বরে বিশদ আয় বিবরণী, তাহলে আপনি এখানে লিখবেন বিশদ আয় বিবরণী। তো বিশদ শব্দটা নিয়ে আবার কনফিউজড হবেন না, বুঝছেন? জি স্যার। আমি আবার বলতেছি, যদি পরীক্ষায় এখানে বিশদ বলে লিখবেন, আর পরীক্ষায় না বললে আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। এই ওয়ার্ডটা বাধ্যতামূলক না। ক্লিয়ার? আর জি যারা স্যার। বিশদ শব্দটা বোঝেন না, বিশদ মানে বহু ধাপ বিশিষ্ট, যেখানে অনেকগুলো ধাপ দেখানো হয়। অথবা এটাকে আরেকটা নামে বলি, ইংরেজিতে কম্প্রিহেনসিভ আয় বিবরণী। ক্লিয়ার? সাধারণত আমরা আয় বিবরণী করি বছরের শেষ তারিখে। কখন শেষে। করি? শেষে। বছরের শেষ তারিখে। এই জন্য আমি লিখতেছি 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এই লেখাটা অনেকেই ভুল করেন। দেখেন আমরা অ্যাকাউন্টিং এ মেজর ভুলগুলো একটু কম করি, সবাই খুঁটিনাটি ভুল করি পরীক্ষার হলে বেশি। এখানে অনেকে আছেন অ্যাকাউন্টিং এ এসএসসি তে A+ পেয়ে আসছেন, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ভুল জিনিসগুলো করে আসছেন। তাহলে স্যার আমার নাম্বার কাটেন নাই কেন? আসলে 1-2 নাম্বার কাটছে, আপনি খেয়াল করেন নাই। অনেকেই দেখবেন অ্যাকাউন্টিং এ 200 তে 200 পায় এইচএসসি তে। এটা খুব স্বাভাবিক ঘটনা। 198 থেকে 200 পাওয়া যায় এইচএসসি তে। কেন? তারা খুঁটিনাটি ভুলগুলো করে না। তো চেষ্টা করবেন অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি ভুলগুলো যাতে না হয়। স্যার এখানে খুঁটিনাটি ভুল কি হতে পারে পরীক্ষার হলে? আমরা এই জিনিসটা পরীক্ষার হলে ভুল করি। দেখবেন কিছু কিছু বইতে লেখা আছে 31 ডিসেম্বর তারিখে, সমাপ্ত বছরের জন্য কথাটা লেখা না। স্যার কখন আমরা সমাপ্ত বছরের জন্য লিখব আর কখন লিখব না? যে সকল আর্থিক বিবরণীতে, খেয়াল করেন কথাটা, যে সকল আর্থিক বিবরণীতে কোনো ফলাফল পাওয়া যায়, যেমন ধরেন আয় বিবরণী করলে নিট মুনাফা পাওয়া যাবে, নগদ প্রবাহ বিবরণী করলে সেখানে নগদ বৃদ্ধি অথবা হ্রাস পাওয়া যাবে, মালিকানা সত্ত্ব বিবরণী করলে সেখানে সমাপনী মালিকানা সত্ত্ব পাওয়া যাবে। কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করলে সেখানে কিন্তু কোনো অ্যান্সার পাওয়া যায় না। কেন? কারণ ওখানে সম্পদ এবং দায় পাশের পরিমাণটা পরস্পর সমান হয়। তাহলে এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ করেন নাই আপনি, কোনো পার্থক্য বের করেন নাই।
যেহেতু কোনো পার্থক্য বের করেন নাই, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে কোনো অ্যান্সার থাকে না। একই কথা রেওয়া মিলের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন রেওয়া মিল করি, রেওয়া মিলে কিন্তু কোনো অ্যান্সার আসে না, জাস্ট দুই পাশে একটা যোগফল সমান হয়। এই জন্য রেওয়া মিল এবং আর্থিক অবস্থার বিবরণীতে কখনোই সমাপ্ত বছরের জন্য লেখা যাবে না। আর যেসব জায়গায় আমরা অ্যান্সার পাই সেখানে আমরা সমাপ্ত বছরের জন্য লিখব। বুঝছি? জি স্যার। তাহলে আমরা আয় বিবরণীতে সমাপ্ত বছরের জন্য লিখব, আমরা নগদ প্রবাহ বিবরণীতে সমাপ্ত বছরের জন্য লিখব, আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে সমাপ্ত বছরের জন্য লিখব। ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে এতটুকুতে বলে ফেলতে পারেন? আমি কিন্তু খুঁটিনাটি ব্যাপারগুলো ক্লিয়ার করতেছি, কোনো প্রশ্ন থাকলে বলেন নিঃসন্দেহে। আচ্ছা, নাই। তো এখানে দেখেন আমি কিন্তু উপরে সাল লিখি না, লিখছি? এখানে সাল লিখছি? না স্যার। না, কিন্তু আপনি পরীক্ষার হলে লিখতে হতে পারে, নাও লিখতে হতে পারে। স্যার কখন বুঝবো যে লিখবো না লিখবো? যদি দেখেন অঙ্কটা কয় বছরের? 2 বছরের। 2 বছরের। যেমন সৃজনশীল 1 এর গ, সেখানে 2 বছরের অঙ্ক ছিল। যখন 2 বছরের অঙ্ক হবে তখন আপনি সাল উপরে লিখবেন না, কারণ আপনি ওই যে সাল তো এখানে লিখবেন যেহেতু 2 বছরের অঙ্ক। আর যখন এটা 1 বছরের অঙ্ক হবে তখন সালটা উপরে লিখে ফেলবো। তানজিমের মাইক্রোফোনটা অফ করো। যখন আমাদেরকে 1 বছরের অঙ্ক দিবে তখন আমরা সালটা উপরে লিখবো, আর যখন 1 বছরের বেশি সময়ের জন্য অঙ্ক দিবে তখন সালটা আমরা উপরে লিখবো না। বুঝছেন সবাই? Yes, sir. ওকে স্যার। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা ছোট্ট জাস্ট এখানে একটা লাইন হবে মাত্র, কিচ্ছু না। আচ্ছা, আয় বিবরণীতে কয়টা ঘর থাকে বলেন তো? নরমাল আয় বিবরণীতে, এই চ্যাপ্টারটা বাদ, নরমাল একটা আয় বিবরণীতে কয়টা ঘর থাকে? তিনটা ঘর থাকে, রাইট? ওকে, তাহলে আমাকে বলছে 2 বছরের অঙ্ক করার জন্য 1 বছরে যদি 3টা ঘর হয় 2 বছরে কয়টা হবে? কয়টা? 6টা হবে। কয়টা? 6টা। যদি 3টা ঘর হয় তাহলে 2 বছরে 4টা ঘর হবে। অনেকেই এখানে একটা ভুল করে, সেটা কি? 2 বছরের অঙ্ক করতে বলে তারা টাকার উপর 2টা করে, 2015 2016। স্যার এই কাজটা করবেন না দয়া করে। আপনাকে বলছে আয় বিবরণীতে প্রদর্শন করতে, সো আয় বিবরণীর 100% নিয়ম আপনাকে মানতে হবে। আয় বিবরণীতে প্রত্যেক বছরের জন্য টাকার ঘর থাকে 3টা। এই জন্য আপনাকে মোট এখানে 6টা ঘর করতে হবে, কারণ আপনাকে 4 নাম্বার চেহারা দেখে দিবে না। এই ম্যাথের জন্য অনেক সময় 4 নাম্বার দেয় বা 2 নাম্বার দেয়, এখানে কোনো যোগ বিয়োগ করার নেই, একটা জাস্ট ট্যাবলের জন্য আপনাকে বরাবর 4 নাম্বার দিয়ে দিবে। সো একটু সাবধানে করিয়েন। আমি যে ভুলগুলোর কথা বলতেছি সবাই ম্যাথ পারেন, কিন্তু আপনারা এই ভুলগুলো করে আসেন পরীক্ষা হলে, সাবধান। আমার 200 লাগবে, আমি ওই যে 160 পেয়ে প্লাস পাওয়ার দরকার নেই। 200 পেলে সুবিধা কি? এখানে অনেকেই আছেন সরকারি কলেজের স্টুডেন্ট যাদের এসএসসি এইচএসসি জিপিএ ভালো, মানে এসএসসি জিপিএ ভালো, এইচএসসি আপনি ভালো জিপিএ পাবেন। আপনাদের একটা আরেকটা রেজাল্ট আছে, সেটা হচ্ছে ওই যে স্কলারশিপ, এইচএসসি তে স্কলারশিপ পাওয়া যায়। তো ভাই আপনি স্কলারশিপ পেলে সমস্যাটা কোথায়? 4 বছর সরকার থেকে টাকা পাবেন, সম্মান তো আছে, বিশ্ববিদ্যালয়ে আপনাকে বেতন দিতে হবে না, তো কত সুবিধা না? তো একটু ওইটার জন্য চেষ্টা করি আমি, যাতে প্রত্যেকটা সাবজেক্টে আপনার নাম্বার বেশি আসে। তাহলে 2010 2011 বুঝছেন কিভাবে লিখবেন? হ্যালো, জি স্যার। এই যে 3 বছর, এই 3 বছর 6 বছর। আচ্ছা, এরপর হচ্ছে টাকা 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 টাকা। ওকে, আচ্ছা এখন আমাকে বলুন তো অবচয় কোন ধরনের খরচ? অবচয় পরিচালন না অপরিচালন? পরিচালন। পরিচালন, রাইট। অবচয় কিন্তু মাঝে মাঝে প্রত্যক্ষ খরচ হতে পারে, কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটাই আসলে কার আওতাভুক্ত? পরিচালন খরচের আওতাভুক্ত। কার আওতাভুক্ত? আমরা 9 10 এ যারা আয় বিবরণী পড়ছি তারা একটা জায়গায় কনফিউজড হয়ে যায়। আমি যদি বলি অবচয় প্রত্যক্ষ খরচ, অনেকে বলে না স্যার অবচয় পরিচালন খরচ, স্যার এটা প্রত্যক্ষ খরচ না। আরে ভাই 9 10 আপনাকে এই কথাটা শিখায় নাই যে পরিচালন খরচ দুই প্রকার, একটা প্রত্যক্ষ পরিচালন খরচ আর একটা পরোক্ষ পরিচালন খরচ। কিন্তু আপনি প্রত্যক্ষ পরিচালন খরচটাকে শর্টকাটে পড়ছেন প্রত্যক্ষ খরচ, আর পরোক্ষ পরিচালন খরচটাকে আপনি পরিচালন খরচ নামে পড়ে আসছেন। আসলে আপনারা যেটা পরিচালন খরচ পড়ছেন সেটা ছিল পরোক্ষ পরিচালন খরচ, আর আপনারা যেটা প্রত্যক্ষ খরচ পড়ছেন তার নাম হচ্ছে প্রত্যক্ষ পরিচালন খরচ। পুরোটাই আসলে পরিচালন খরচ। এখন অবচয় যেহেতু প্রত্যক্ষ পরিচালনা হতে পারে, পরোক্ষ পরিচালনা হতে পারে, এই জন্য আমি প্রত্যক্ষ আর পরোক্ষ ওয়ার্ডগুলো অ্যাভয়েড করতেছি, আমরা জাস্ট পরিচালন খরচ লিখব। স্যার অবচয় কখন প্রত্যক্ষ খরচ হতে পারে? হ্যাঁ হতে পারে, অনেক সময় যন্ত্রপাতির অবচয়কে আমরা প্রত্যক্ষ খরচ বলি। কেন? কোন অঙ্কে আপনি যখন আর্থিক বিবরণী অঙ্ক করবেন,
কোন অঙ্কে আপনি অবচয়কে প্রত্যক্ষ খরচ ধরবেন, কোন অঙ্কে আপনি অবচয়কে পরোক্ষ খরচ ধরবেন। খুব সহজ। সকল অঙ্কে আমরা অবচয়কে পরোক্ষ পরিচালন খরচ ধরবো। শুধু একটা অঙ্ক, যেই অঙ্কে কারখানা শব্দটা উল্লেখ থাকবে। ধরেন একটা সৃজনশীল সলভ করতে গেছেন আপনি, সেখানে লেখা আছে কারখানার ভাড়া অথবা কারখানার বেতন, মানে কারখানা নিয়ে কোনো একটা ওয়ার্ড আছে। কারখানা নিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে, ওই অঙ্কে সমাধান করার সময় আপনাকে অবচয়কে প্রত্যক্ষ খরচে দেখাতে হবে। কার অবচয়কে? যন্ত্রপাতির অবচয়কে। ব্যাপারটা বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে বলেন তো অবচয়কে আমরা কখন প্রত্যক্ষ ধরবো? যখন কারখানা বা যখন কারখানা কারখানার ভাড়া শব্দটা থাকবে। থাকবে প্রশ্নে। কি থাকবে? কারখানার শব্দ। কারখানা শব্দটা থাকলেই অবচয় হবে প্রত্যক্ষ খরচ। কার অবচয় প্রত্যক্ষ খরচ? যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির অবচয়। আচ্ছা, তো আয় বিবরণীর একটা নিয়ম আছে। আয় বিবরণীতে যন্ত্রপাতির অবচয়। হ্যাঁ, শুধু যন্ত্রপাতির অবচয়, অন্য কাউকে না। শুধু। আচ্ছা, যন্ত্রপাতির অবচয়ের আরেকটা নাম আছে, মেশিনের অবচয় অথবা কলকব্জার অবচয়। তিনটা সিনোনিম ওয়ার্ড। কলকব্জা, মেশিন, যন্ত্র একই কথা। বুঝছেন? জি স্যার। আচ্ছা, আবার বললেন না স্যার কলকব্জার অবচয় তো আছে। ভাই একই জিনিস। মেশিন, কলকব্জা, যন্ত্রপাতি, মানে কি বলবো, সমজাতীয় শব্দ। আচ্ছা, তো আমরা যে কোনো খরচকে বা যে কোনো আয়কে আয় বিবরণীর সেকেন্ড কলামে লিখি। কোন কলামে? সেকেন্ড কলামে। যে কোনো, ধরেন বেতন কোন কলামে লিখবো? সেকেন্ড কলামে। আচ্ছা, ভাড়া কোন কলামে লিখবো? সেকেন্ড কলামে। আচ্ছা, কিন্তু তার সাথে যদি কোনো যোগ বিয়োগ থাকে, ধরেন আমার কাছে অবচয় আছে 3 রকমের। কয় রকমের? 3 রকম। তো আমি তিনটে একসাথে যোগ করতে যাচ্ছি, যে আমি তিনটে একসাথে যোগ করে একটা অবচয় বের করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি প্রথম কলামে লিখবো। বুঝতে পারছি? জি স্যার। আমি তো আর্থিক বিবরণীর নিয়ম শিখাচ্ছি, আমি কিন্তু অবচয়ের নিয়ম শিখাচ্ছি না। এগুলো আপনি আর্থিক বিবরণী করতে গেলে লাগবে। আমরা তো এরপরে আর্থিক বিবরণী চ্যাপ্টার গুলো পড়তে যাব। এই ছোট ছোট নিয়মগুলো এখানে ক্লিয়ার না করলে ওখানে আটকে যাবেন। অনেকে আর্থিক বিবরণী ভয় পায় শুধু এই কারণে, কারণ ছোট ছোট নিয়ম কানুনগুলো ওরা ভেজালে লাগায়। দেখবেন আর্থিক বিবরণী করতে গেলে আমাদের একটা কনফিউশন হয়, প্রথম কলামে লিখবো না দ্বিতীয় কলামে লিখবো, কখন প্রথম কলাম কখন দ্বিতীয় কলাম। সোজা কথা, যে সকল শব্দের সাথে যোগ বিয়োগ আছে তাদেরকে আমরা প্রথম কলামে লিখে যোগ বিয়োগ করি, অ্যানসারটা সেকেন্ড কলামে পাঠাই। আর যে সকল শব্দের কোনো যোগ বিয়োগ নাই, শব্দটা ডাইরেক্ট বসাতে পারবো, যেমন বেতন, বেতনের সাথে ধরেন কোনো অগ্রিম নাই, বকেয়া নাই, তাহলে বেতন সরাসরি মাঝখানে কলমে। অবচয়, অবচয়ের সাথে কোনো যোগ বিয়োগ নাই, তাহলে অবচয় সরাসরি কোন কলামে? সেকেন্ড কলাম। সেকেন্ড কলামে। তাহলে অবচয় আয় বিবরণীতে সবসময় কোন কলামে বসবে? সেকেন্ড কলাম। তাহলে 2010 সালের কোন কলামে বসাবো? সেকেন্ড কলাম। আচ্ছা, সেকেন্ড 10 সালের কলামে। অবচয় কত ছিল বলেন তো? 18,000 টাকা। 18,000 টাকা। আচ্ছা, 11 সালের অবচয় কত? 18,000। 10 সালের অবচয়ের সাথে 11 সালের অবচয়ের কোনো সম্পর্ক আছে? না স্যার। তাহলে এটা কি যোগ বিয়োগ হবে? না স্যার। কিচ্ছু হবে না, অঙ্কটা এখানেই শেষ। আচ্ছা, আমি কোনো যোগ বিয়োগ করছি? মানে কোনো টান দিছি? না স্যার। অনেকেই ভুলটা করেন, অনেকে এখানে যোগ করে, যোগ 18,000 জেড টানে, সাবধান, মাথা ফাটাই বলবো ধরে। শেষ, অঙ্কটা এতটুকু। এটা করার জন্য আমাকে অনেক সময় 2 নাম্বার দিবে, অনেক সময় 4 নাম্বার দিবে। কখন 2 নাম্বার দিবে আপনি বুঝবেন, যদি বলে অবচয়কে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করো, মানে দুইটা ম্যাথ করতে বলছে, তখন এটার নাম্বার 2। আবার অনেক সময় শুধু একবার দেয়, আয় বিবরণীতে প্রদর্শন করো, তখন এটার নাম্বার 4। এই যা যা লিখছি এতটুকু সুন্দর করে লিখে আসতে পারলে আপনাকে ফুল নাম্বার দিবে, 1 নাম্বারও কাটার সুযোগ নেই। বুঝছি? জি স্যার। অনেক কথা বলে ফেলছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন তাড়াতাড়ি। খুঁটিনাটি প্রশ্নগুলো করে ফেলিয়েন যাতে এগুলো কনফিউশন না হয়। আচ্ছা, এই সাবরিন সুলতানা কোনো প্রশ্ন আছে? না স্যার। বলে ফেলেন, আপনার তো অনেক প্রশ্ন থাকে, কিন্তু আপনি আমার না করে। স্যার। ওকে, বলছিলাম সাবরিন সুলতানা, আপনার প্রশ্ন আছে কোনো? না স্যার। স্যার। আপনাকে আমি ঠিক করতে পারলাম না সাবরিন। আপনি
ফেসবুকে আপনাকে প্রায় সব পেজে দেখা যায়, সব গ্রুপে দেখা যায়, আপনার প্রচুর স্ক্রিনশট আমার কাছে আসে। বুঝলাম না আসলে আপনি কি কনফিউজ বেশি, না আপনার সমস্যা বেশি, না অ্যাকাউন্টিং আমি আপনাকে আসলে প্রবলেম সলভ করতে পারি না। আপনারা এই কাজগুলো করবেন না দয়া করে, এটা খুব বদ অভ্যাস। হ্যাঁ, এই যে একই জিনিস নিয়ে বিভিন্ন জায়গায় কি অ্যাক্টিভ স্যার থাকা। আমি আগে ক্লাস করতাম, এখন করি না। না, আগে ক্লাস করতেন না, আপনাকে এখনো অনেক জায়গায় কি করা যায় আমি আসলে দেখি, আপনারা জানেন না, আপনাদের অনেকের প্রোফাইল আমার কাছে অটোমেটিক্যালি আসে, মানে আমি খুঁজতে হয় না। আপনারা যারা এখানে আমার স্টুডেন্ট, আপনাদের উপর সার্বক্ষণিক কোনো না কোনো ভাবে কি করা হয়, মনিটর করা হয়। তো এই মনিটর গুলো কেন করি? আমার লাভের জন্য আসলে না। দেখবেন এখানে যারা পড়ে না, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলি না, কখনোই না। বাট আপনি যখন আমার স্টুডেন্ট, আপনার সবকিছু দেখার দায়িত্ব আমার। আপনার মানে কি বলবো, জানায় অথবা অজানায়, আপনি জানেন অথবা না জানেন, আপনার সবকিছু দেখার দায়িত্ব আমার। এখানে অনেকে আছেন যাদেরকে আমি বিভিন্ন জায়গায় দেখি, হ্যাঁ, পজিটিভ অর নেগেটিভ সব দিক থেকে। তো এইটা কেন দেখি? কারণ হচ্ছে যাতে রেজাল্টটা ভালো আসে। কোনো খারাপ কিছু করতে গেলে অথবা কোনো ভুল করতে গেলে যাতে আপনাকে সাবধান করা যায়। এখন আপনাকে সাবধান করার পর যদি আপনি মনে করেন হ্যাঁ স্যার ভালোর জন্য বলছে, ভালো হয়ে যাবো, তাহলে ভালো। আর যদি বলেন না স্যার আমাকে ভালোর জন্য বলা নাই, খারাপের জন্য বলছে, ঠিক আছে আল্লাহ হাফেজ, আপনি কিন্তু চলে যান, আমার কোনো আপত্তি নেই। তবে এই যাদেরকে যখন সাবধান করি একটু সাবধান হয়ে যায়, হ্যাঁ, কারণ আপনারা সাবধান আমার লাভও নাই, লসও নেই। যেমন এখানে যাদেরকে সাবধান করবো, ওরা কিন্তু টাকা পয়সা আমার ঠিকই দিচ্ছে, বা ক্লাস করার দরকার ঠিকই করতেছে, কিন্তু তারপরেও করি নিজের গরজে। হ্যাঁ, এটা আপনাদের কাজে লাগবে পরে, এখন বুঝবেন না, আর একটু বড় হলে বুঝবেন আর কি। যাই হোক, হ্যাঁ, ত্রপাল কোনো একটা প্রশ্ন করতেছিলেন? না স্যার, প্রশ্ন করতেছিল কে? কেউ আমি ডাকছিল? হ্যাঁ, বলেন। স্যার সরঞ্জাম কি যন্ত্রপাতির মতো, মানে সরঞ্জামের অবচয়টা কি সরঞ্জাম ও যন্ত্রপাতির মতো? যন্ত্রপাতির আওতায় পড়ে। আচ্ছা স্যার। সরঞ্জাম এবং হচ্ছে যন্ত্রপাতি, এগুলো সেম জিনিস, ঠিক আছে? কিন্তু অফিস সরঞ্জাম বললে তখন একটু পার্থক্য আছে। অফিস সরঞ্জাম আর যন্ত্রপাতির মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন? যেমন পার্থক্যটা কি? ধরেন যন্ত্র হচ্ছে সাধারণত আমরা উৎপাদন কাজে ব্যবহার করি, আর অফিস সরঞ্জাম হচ্ছে অফিসের কাজে ব্যবহার করতেছি, উৎপাদন কাজে না। যেমন একটা ফটোকপি মেশিন, কখনো এটা যন্ত্রপাতি, কখনো এটা অফিস সরঞ্জাম। যখন আমি অফিসে এটা ব্যবহার করব অফিসের কাজে, জাস্ট উৎপাদন কাজে না, তখন এটা অফিস সরঞ্জাম। কিন্তু আমি যখন এই ফটোকপি মেশিনটা দিয়ে একটা দোকান পরিচালনা করব, স্বাভাবিক সেখানে আমি উৎপাদন করব, তাহলে তখন এটা যন্ত্রপাতি হিসেবে কাউন্ট হবে। বুঝছেন এবার? জি স্যার। জি স্যার, ওকে। তাহলে আমরা এখন কি করব জানি? কি করব বলেন? আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা আগেই বলে দিছি যে এই আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী করার সময় আপনার পদ্ধতি ফ্যাক্টর না, অবচয়ের পরিমাণটা জানলেই হলো। পদ্ধতি কাজে লাগবে শুধু অবচয়ের টাকাটা নির্ণয় করার সময়, আর কখনোই পদ্ধতির কোনো কাজ নেই। বুঝছেন? তাহলে এটা সরলরেখিকে যা, ক্রমহ্রাসমানেও তা, বর্ষ সংখ্যাতেও তা, উৎপাদন একক পদ্ধতিতেও তা, সব পদ্ধতিতে আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী সেম, শুধু টাকাটা চেঞ্জ হবে, অবচয়ের টাকাটা। আচ্ছা, তাহলে পিয়ার্স ট্রেডার্স এটার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কখনোই কি করব না, সমাপ্ত বছরের জন্য লিখব না। বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখব? সম্পদ সমূহ। আচ্ছা, সম্পদ আর সম্পত্তির মধ্যে কনফিউশন হয় অনেকের। হ্যাঁ, মনে রাখবেন হিসাব বিজ্ঞানে বর্তমানে সম্পদ আর সম্পত্তির মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। বুঝতে পারছি কি বলছি কথাটা? সম্পদ আর সম্পত্তির মধ্যে কোনো পার্থক্য নাই। নাই। আচ্ছা, হিমেকে ক্লাস করেন না? হিমেকা, এই মেয়েটা মাঝে কম দেখি আমি। হিমেকে ক্লাস করতেছে? করতেছে না। স্যার বলেন। স্যার আপনি বললেন না স্যার সম্পদ আর সম্পত্তির মধ্যে বর্তমানে মানে পার্থক্য নাই, তো বর্তমানে স্যার আগে এগুলো কোনো পার্থক্য ছিল না। আগেও ছিল না না স্যার? না। ওকে স্যার। যাও খেয়াল করেন, আমি তিনটে ওয়ার্ড লিখছি, সম্পদ, সম্পত্তি, সম্পত্তিবাচক। আচ্ছা, সম্পদ আর সম্পত্তি বর্তমানে কোথায় পার্থক্য আছে? সাহিত্যে। আপনারা রবীন্দ্রনাথের একটা হৈমন্তী গল্প ছিল, গল্পটার নাম কি? হৈমন্তী। আপনারা যে অপরিচিতা পড়েন, মানে অপরিচিতা গল্পটা পড়েন, এই অপরিচিতা গল্পের প্রায় 95% ডুপ্লিকেট হচ্ছে হৈমন্তী, একদম 95%। রবীন্দ্রনাথ তার নিজের গল্পটা নিজে কপি পেস্ট করছে। যাদের বিশ্বাস হয় না তারা অপরিচিত একবার পড়বেন, হৈমন্তী একবার পড়বেন, দেখবেন যে দুইটা গল্পের কাহিনী চরিত্র প্রায় কাছাকাছি। হ্যাঁ, কারণ আমি যেহেতু হৈমন্তী আমরা পড়ে আসছি, অপরিচিত আপনারা বলছেন। হৈমন্তীতে হৈমন্তী ছিল নায়িকা, আর অপরিচিতার নায়িকার নাম কি রে? কল্যাণী। তো ওখানেও যৌতুক টৌতুক নিয়ে কিছু কথা ছিল, কল্যাণীর এখানেও যৌতুক টৌতুক নিয়ে কিছু কথা ছিল। তো এরকম একই রকম প্রায় সিমিলার গল্প দুইটা। তো বলতেছিলাম কেন এটা কথাটা উঠাইলাম, কারণ এই সম্পত্তি আর সম্পদের পার্থক্যটা করছে রবীন্দ্রনাথ ঠাকুর। কিরকম?
তিনি হৈমন্তী সম্পর্কে একটা কথা বলছেন, কারণ হৈমন্তীর হাজবেন্ডের নাম ছিল অপু মনে হয় না? রে কেউ পড়েন না এটা? অপুই তো ছিল মনে হয়। নাই স্যার। আচ্ছা অপু ছিল সম্ভবত, ভুল হলে পরে কারেকশন করে নেব, আপাতত অপু দিয়ে চালাই। আচ্ছা, তো হৈমন্তীর হাজবেন্ডের নাম অপু ছিল। তো অপু একটা কথা বলছিল, মানে হৈমন্তী গল্পটা বর্ণনা করতেছিল অপুর ভাষায়। হয় না যে আমাদের অনেক গল্প দেখবেন নায়কের ভাষায় কি করা হয়, বর্ণনা করা হয়। তো নায়ক ওখানে বর্ণনা করতে গিয়ে লাস্টে একটা কথা বলছেন হৈমন্তী সম্পর্কে, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। অর্থাৎ সেখানে বোঝানো হচ্ছে সম্পদ হচ্ছে অমূল্য, যার কোনো মূল্য হয় না, যেটাকে হস্তান্তর করা যায় না। আর সম্পত্তি হচ্ছে যার মূল্য আছে, যেটাকে হস্তান্তর করা যাবে। তো সাহিত্যের ভাষায় সম্পত্তি আর সম্পদ এক না। সম্পত্তি বলতে বোঝায় যার মূল্য আছে, যেটা হস্তান্তর করা যাবে, কিন্তু সম্পদ হচ্ছে যেটা অমূল্য, যার কোনো হস্তান্তর মূল্য হয় না। বুঝতে পারছেন? বুঝছেন নি? জি স্যার। খুব খুব ঐতিহাসিক কথা বলছি, কিন্তু সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। এটা কার বাণী? রবি ঠাকুরের। কোন গল্প? হৈমন্তী গল্প। বুঝছেন নি? একটা কথা বলো। সি সি। আচ্ছা এবার আসেন। আচ্ছা, সনাতন পদ্ধতিতে আচ্ছা সম্পত্তির বাচক শব্দটা যদি দেয় তখন বুঝবেন ইয়েস এটার সাথে সম্পদের পার্থক্য আছে। মানে হিসাব বিজ্ঞানে ফিরে আসি, সম্পদ সম্পত্তি কোনো পার্থক্য নাই, তবে এই দুইটা শব্দের সাথে সম্পত্তিবাচক শব্দের পার্থক্য আছে। সম্পত্তিবাচক দ্বারা সকল সম্পদকে বোঝায় না। আমরা যারা সনাতন পদ্ধতির প্রকারভেদটা পড়ে আসছিলাম, আমরা যারা সনাতন পদ্ধতির প্রকারভেদটা বইতে পড়ছি, তারা জানি সম্পত্তিবাচকের মধ্যে সকল হিসাব আসে না, কিছু সম্পদ বাদ পড়ে, কিছু সম্পদকে সম্পত্তিবাচক বলা যায় না। 5 রকমের চলতি সম্পদ আছে যাদেরকে আমরা সম্পত্তিবাচক হিসাব বলতে পারি না। তাহলে সম্পত্তিবাচক মানে যেখানে ধরেন সাপোজ আমি একটু পার্সেন্টেজ দিয়ে বুঝাই, যেখানে 98% সম্পদ আছে, তাহলে 2% সম্পদ এখানে থাকে না। এইজন্য আধুনিকের সম্পদ অথবা সম্পত্তির সাথে সনাতনের সম্পত্তিবাচকের পার্থক্য আছে। ক্লিয়ার? স্যার 5টি কোনগুলো? এই 5টা তো এখন বলবো না, এই 5টা বই থেকে দেখবেন অথবা আমার হিসাব ক্লাসটা একটু দেখে নেবেন কষ্ট করে। স্যার হিসাব ক্লাসে স্যার ওগুলো পড়ান নাই। এই পড়াইছি, বাইকে কথা বলিয়েন না। হিসাব ক্লাসে কি সুন্দর চার্ট করেছি, আপনি কই ছিলেন তখন? বাইকে কথা বলেন কেন? না স্যার একটা ভিডিও শুধু, সাথে পড়ান নাই। বুঝি নাই। আপনি বলতে পারেন স্যার একটা ভিডিও আমি পড়ি নাই, কিন্তু আমি ক্লাস নিছি। বুঝছেন? আপনি পরে আসছেন এই জন্য হয়তো বাদ পড়ছেন কি কোনো কারণে। এরে ছোয়া এগুলো পড়াই নাই? এই ভাই এগুলো জি স্যার পড়াইছেন। হ্যাঁ, কে যারা বলছেন পড়াইছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসলে যেটা পড়াই সেটা মনে থাকে। তো যারা পান নাই হয়তো আপনি কোনো কারণে পরে ভর্তি হয়েছেন বা এই কারণে পান নাই, বিভিন্ন কারণে না পাইতে পারেন, বাট পড়াইছি, নো টেনশন। আবার পড়াই দিব, টেনশন করিয়েন। আর আপাতত রেফারেন্স দিদি হিসাব চ্যাপ্টার, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে বইটা আছে প্রথম খণ্ডে হিসাব চ্যাপ্টারে যাবেন, একটা চার্ট দিয়ে দিছি, ওখানে 5টা হিসাবের নাম লেখা আছে সুন্দর করে। ওই 5টা হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলি। এখন ওটা নিয়ে ব্যাখ্যা দিতে গেলে আসলে অবশ্যই ক্লাস শেষ হয়ে যাবে। যে তারপরেও যদি আজকে সময় থাকে লাস্টে বলে দিব, ঠিক আছে? তেমন না বলছিলাম এত কষ্ট করে স্যার আবার বলা নেই। আচ্ছা, তো আমরা এখন কোন সম্পদ নিয়ে জানি আলোচনা করতেছি? স্যার একটা কথা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। আরেকটা কথা বলে ফেলেন তাড়াতাড়ি। স্যার বকা দিবেন না তো? যদি রিলেটেড না হয় তাহলে তো বকা দিব। স্যার আমি আমার ক্লাসে ফাইনাল তো আমি স্যার সোনিয়াপুর ভিডিও দেখছি, ওখানে স্যার আপনি ব্যক্তিবাচক করেছেন। হ্যাঁ সেটাই বললাম, ওখানে পড়াইছি কিন্তু আপনাদের ফার্স্ট ইয়ার তো পড়াইছি, বুঝছেন? আপনি পরে স্যার সম্পত্তিবাচক হবে না, ওখানে ব্যক্তিবাচক করেছেন। ওই যে বলছি দয়া করে ক্লাসটা পুরোটা ভালো করে না বুঝে প্রশ্ন করবেন না, এই জন্য বলছি রিলেটেড এখন আজকে ক্লিয়ার করে দেবে, জান অ্যাট লিস্ট আপনার জন্য হলে লাস্টে একটু পড়া দিব। স্যার ওই জন্য আচ্ছা ঠিক আছে, যাই হোক আসেন। তো স্থায়ী সম্পদ, এখানে যে স্থায়ী সম্পদটা ছিল তার নাম কি ছিল? মেশিন না যন্ত্রপাতি? কি ছিল রে? তো আমি একটু উল্লেখ যন্ত্রপাতি। আচ্ছা তাহলে সবাই একটু লিখে ফেলেন যন্ত্রপাতি। আমি আগেই বলছিলাম কোন যোগ বিয়োগ থাকলে কোন কলামে জানি বসে আর্থিক বিবরণী চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে? ফার্স্ট কলামে। এখানে যন্ত্রের সাথে একটা যোগ বিয়োগ আছে, যন্ত্রের সাথে একটা যোগ বিয়োগ আছে, সেটা কি একটু পরে দেখতেছি। তাহলে যন্ত্র জানি কয় টাকা? কয় টাকা? 2 লক্ষ। 2 লক্ষ টাকা। তাহলে প্রত্যেক বছরের প্রথম কলামে বসবো, প্রত্যেক বছরের প্রথম কলামে। আমরা জানি সম্পত্তিকে প্রতি বছর কোন মূল্যে লিখতে হয়? ক্রয় মূল্য। অর্জন মূল্যে বা ক্রয় মূল্যে, ঠিক আছে? বুঝছেন? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, তো এখন স্থায়ী সম্পদের ক্ষেত্রে স্থায়ী সম্পত্তিকে যেহেতু প্রতি বছর ক্রয় মূল্যে লিখতে হয়, এই জন্য প্রত্যেক বছর এখান থেকে অবচয় বিয়োগ করা যায় না।
তাহলে অবচয়ের পরিবর্তে আপনি কি বিয়োগ করবেন? পুঞ্জীভূত অবচয়। কি বিয়োগ করবেন? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়ের বিয়োগটা আপনি দুই ভাবে করতে পারেন, হয়তো এখানে বিয়োগ চিহ্ন দিতে পারেন অথবা এখানে ব্র্যাকেট দিতে পারেন। আমি একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেখাচ্ছি, খেয়াল করিয়েন, এখন লিখেন না, বিয়োগ পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, পুঞ্জীভূত অবচয়ের সাথে অবচয় সঞ্চিতির একটা কন্ট্রাডিকশন আছে। পুঞ্জীভূত অবচয় শব্দটা আধুনিক, আমরা এটাকে বলি ইংরেজিতে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর আরেকটা শব্দ আছে অবচয় সঞ্চিতি, এই শব্দটা সনাতন, আমরা তখন বলতাম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তো এই জন্য প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা আসলে উচিত না বা ইউজ করা উচিত না, এই জন্য অবচয় সঞ্চিতি ওয়ার্ডটা এখন ইউজ করে না, এখন পুঞ্জীভূত অবচয় ওয়ার্ডটাই ইউজ করে। আর পুঞ্জীভূত অবচয়ের বানানটা রস্যিকার দিয়ে মূলত, যদিও আমরা অনেক জায়গায় দীর্ঘিকার দিয়ে দেখি বা আমরা লেখার সময় অনেক সময় লিখে ফেলি, এটার বানান অরিজিনালি রস্যিকার দিয়ে। ক্লিয়ার? আর ভ দীর্ঘকার, ভূত, ভূত, এটা ভূত বানান। আচ্ছা যাই হোক, তো পুঞ্জীভূত অবচয় আপনি প্রথম বছর কত টাকা লিখবেন? প্রথম বছর লিখবেন 1 বছরের অবচয়। কয় বছরের? 1 বছর। 1 বছরের। পুঞ্জীভূত অবচয় মানে অবচয়ের যোগফল। আচ্ছা, তো প্রথম বছর আমার কাছে অবচয় আছেই একটা, তাহলে আমি যোগ করব কোথা থেকে? একটাই বসায় দিব। 2 লক্ষ থেকে 18,000 বাদ দিলে কত থাকে? 1,82,000। 1,82,000। শেষ। কোন জ্যাক টানবো? কোন না, জ্যাক স্যার। টানবো না? কেন না, টানবো না? কারণ এখানে যেহেতু আমি পুরো আর্থিক অবস্থার বিবরণী করতেছি না, সো আমাকে জ্যাক টানা যাবে না। আচ্ছা, দ্বিতীয় বছর আপনি কি করবেন? দ্বিতীয় বছর আপনার কাছে অবচয় কয়টা আছে? দুইটা। কেমনে? দুইটা। দ্বিতীয় বছরেরটা এবং প্রথম বছরেরটা। সো যেহেতু দুইটা আছে আপনি যোগ করতে পারতেছেন, যখন অবচয় একটা থাকবে একটা বসাবেন, যখন দুইটা থাকবে তার কখন দুইটা থাকে? স্বাভাবিক, যেহেতু 2 বছর হয়ে গেছে তাহলে নিশ্চয়ই অবশ্যই আপনি এই পর্যন্ত দুইটা ধরছেন, দুইটার যোগফলকে পুঞ্জীভূত অবচয় বলা হবে। যখন 3 বছর হবে তখন 3 বছরের যোগফলকে পুঞ্জীভূত অবচয় বলা হবে। তাহলে যাদের কাছে পুঞ্জীভূত অবচয় ওয়ার্ডটা ক্লিয়ার ছিল না তাদের কি ক্লিয়ার হয়েছে? এই ফ্রম চাইনিজ মাফিয়া, মাফিয়া তো ক্লাস করে না, ফাঁকিবাজ। এই মেয়েটার বহুত ভালো মনে করছিলাম, সে আছে ফেসবুক সেলিব্রিটি আর বিভিন্ন জায়গায় ঘুরবে, যাই যাই ছবি তুলবে। এই যে এখনো চুপ করে আছে, মাফিয়া করে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? জি স্যার। আচ্ছা, ভালো আছেন। বুঝছেন নি এটা পুঞ্জীভূত অবচয়? জি স্যার। স্যার না বুঝলে এখন ভয় হলে জি স্যার বলে না, সমস্যা কি? যাই হোক, তাহলে পুঞ্জীভূত অবচয় বলতে আসলে প্রথম বছরে শুধু 1 বছরেরটাই আছে, ওইটাই বসায় দিব। কিন্তু যখন আমার কাছে 2 বছর হয়ে গেছে তার মানে আমার কাছে দুইবার অবচয় ধরছি আমি, প্রথম বছর একবার, দ্বিতীয় বছর একবার, দুইটার যোগফলকে পুঞ্জীভূত অবচয় বলে। পুঞ্জীভূত অবচয়ের আরেকটা নাম ক্রমযোজিত অবচয়। ক্রমযোজিত ওয়ার্ডটা আপনারা 8 এ পড়ছেন, ক্লাস 8 এ পরিসংখ্যান ছিল না? ক্লাস 8 এ জি স্যার। পরিসংখ্যান ছিল, ওখানে মনে আছে ক্রমযোজিত একটা শব্দ শিখছিলেন জি স্যার। এর মধ্যে। ওই ক্রমযোজিত মানে ক্রমান্বয়ে যোগ করা। তো দেখেন আমি প্রথম বছর একটা অবচয় ছিল, ওইটাই বসাই দিছি, কিন্তু দ্বিতীয় বছর আমার কাছে কয় বছরের অবচয় আছে? 2 বছর। এই জন্য আমি 2 বছরের। দুটো যোগ করছি। বুঝতে পেরেছি? জি স্যার। ধরেন 18,000 18,000 18,000। প্রথম বছর আমি 18,000টা হুবহু বসাই দিছি, এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, এটা অবচয়, এটা পুঞ্জীভূত অবচয়। দ্বিতীয় বছর আমার কাছে অবচয় আছে একটা দুইটা, এই দুইটা যোগ করে দিচ্ছি, তাহলে যোগফল হচ্ছে কত? 36,000। 36,000। তৃতীয় বছর আমার কাছে অবচয় কয়টা টোটাল? 3টা। 3টা। এই জন্য 36,000 এর সাথে 18,000 যোগ হবে, কত হয়? কত হয়? 54,000। এভাবে প্রতি বছর যোগ হতে থাকবে। ক্লিয়ার? জি স্যার। স্যার দেখেন তো আমি এখানে কোনো জ্যাট টানছি? না কোন স্যার। ধরনের জ্যাট টানছি না, বিয়োগ করে কোন কলামে পাঠিয়েছি? সেকেন্ড কলামে। আচ্ছা, এখানে কোনো Second ব্র্যাকেট column। দিছি? কোনো ব্র্যাকেট না দিছি? স্যার। দিই নাই, না কেন? কারণ এখানে আমি কি চিহ্ন ব্যবহার করছি? মাইনাস চিহ্ন। বিয়োগ চিহ্ন। আপনি যদি বিয়োগ চিহ্ন ব্যবহার করেন এখানে দয়া করে ব্র্যাকেট দিবেন না, অনেকে কাজটা করেন বিয়োগও ব্যবহার করে ব্র্যাকেটও দেয়, একসাথে দুইটা বিয়োগ ব্যবহার করলে এটা প্লাস হয়ে যায়, সাবধান। আচ্ছা, যদি আমি বিয়োগ চিহ্ন ব্যবহার না করতাম, খেয়াল করেন, যদি আমি বিয়োগ চিহ্ন ব্যবহার না করতাম তাহলে আমি এখানে ব্র্যাকেট দিতাম। এবার বুঝছি? জি স্যার। আচ্ছা বলেন তো এই পুঞ্জীভূত অবচয় সম্পদকে বাড়াচ্ছে না কমাচ্ছে? কমাচ্ছে। কমাচ্ছে। এই জন্য এটার নাম হচ্ছে বিপরীত পুঞ্জীভূত সম্পদ। একটু লিখে রাখেন, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর কোনো না কোনো ইউনিভার্সিটি প্রশ্ন এটা পাবেন, প্রতি বছর এইচএসসি তে কোনো না কোনো বোর্ডের প্রশ্ন দিবেন, এই প্রশ্নটা আসছে। পুঞ্জীভূত অবস্থায় কোন ধরনের হিসাব? অ্যানসার হচ্ছে এটা বিপরীত সম্পদ। বিপরীতের আরেকটা সিনোনিম হচ্ছে কন্ট্রা। তাহলে পরীক্ষা আসতে পারে
কন্ট্রা সম্পদ, বোর্ড প্রশ্ন। পুঞ্জীভূত অবচয় কি? উত্তর ছিল কন্ট্রা সম্পদ। তাহলে ওয়ার্ডটা কি কি একটু লিখে রাখেন এক পাশে নোট আকারে। কন্ট্রাএন্ডি না, এই আন্দাজি। কন্ট্রা সম্পদ। হ্যাঁ, কন্ট্রা হচ্ছে ইংরেজি শব্দ যার বাংলা হচ্ছে বিপরীত। কন্ট্রা বা বিপরীত সম্পদ, বুঝছি? খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার মাঝখানে একজন প্রশ্ন করতে চাইছিলেন, বলে ফেলেন আপনার প্রশ্নটা। স্যার যদি 3 বছর হয় তাহলে তো 9টা ঘর হবে তাই না? হ্যাঁ, কিন্তু 3 বছর মধ্যে জীবনও দিবে না, বুঝছেন? এবার সর্বোচ্চ কয় বছর দিবে? 2 বছর। 2 বছর। 3 বছর কখনো দেয় না। দেয় না মানে দিবে না পরীক্ষা, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। কারণ মার্কস বলে এটা কথা আছে। বলেন কন্ট্রা সম্পদ আর কি? কন্ট্রা সম্পদ বা বিপরীত সম্পদ লিখে রাখেন একটু কষ্ট করে। আর আপনাদের খাতায় যে খুঁটিনাটি যা লিখে দিই দয়া করে এগুলো সুন্দর করে নোট করিয়েন। যারা করেন না আর কি তারা পরে বিপদে পড়বেন, দয়া করে নোট করিয়েন সুন্দর করে। নোট করলে আপনাদের ভালো হবে। যাই হোক, শেষ। তাহলে আয় বিবরণের আর্থিক অবস্থা বিবরণী পারবেন? জি স্যার। তাহলে মোটামুটি সৃজনশীলের প্যাটার্ন শেষ। সৃজনশীলে আর কোন ধরনের প্রশ্ন আসবে না। আরেকটা প্রশ্ন বলছিলাম কালকে, সেটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক যখন পাবো, সম্পদ বিক্রয়ের অঙ্ক যখন করবো আমরা সব সৃজনশীল হওয়ার পরে, তখন ওটা একটু দেখা যাবে। ওটা সোজা, সূত্রটা আগে পড়ে ফেলছি লাভ ক্ষতির। তাহলে আপনাদের পরীক্ষায় কি কি আসছে খেয়াল করেন। জাবেদা আসবে, পদ্ধতি যেটাই হোক জাবেদা একই। 2, আপনাদের খতিয়ান আসবে 3টা, পদ্ধতি যেটাই হোক খতিয়ান একই। আপনাদের একটা আয় বিবরণী আসতে পারে, পদ্ধতি যেটাই হোক আয় বিবরণী একই। আপনাদের একটা আর্থিক অবস্থার বিবরণী আসতে পারে, পদ্ধতি যেটাই হোক আর্থিক অবস্থার বিবরণী একই। তাহলে এই 4 জায়গায় আপনাদের কোনো পার্থক্য দেখা দিবে না। যে কোনো সৃজনশীলে 4টা জিনিস সেম থাকবে, জাবেদা, খতিয়ান, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে পার্থক্য দেখা দিবে কোথায়? অবচয়ের সারণীতে। অবচয়ের সারণী সরলরেখিকের জন্য যেটা, প্রমাণ সমানের জন্য ঘর একই, তবে টাকার পরিমাণ বের করার সময় নিয়মটা কি হবে? চেঞ্জ হবে। বুঝছি? জি স্যার। ওকে, ওভারঅল কার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। কোনো প্রশ্ন নাই? না থাকলে তো ভালো। স্যার বলেন স্যার। স্যার মানে গত হচ্ছে গিয়ে হয় আর্থিক অবস্থা বিবরণী বা আয় বিবরণী, মানে যে কোনো একটা আসবে তাই না, না? দুটো আসতে পারে, একসাথে দুটো আসতে পারে। মানে একসাথে দুটো আসবে। হ্যাঁ, যেমন ওই যে সৃজনশীল একের গ, ওটা আসলে আজকে পাবেন। একের গতে দুটো আসছে। আপনাদেরকে কেন বোর্ড প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, কারণ বোর্ড প্রশ্নগুলো সলভ করতে গেলেই আপনি স্যাম্পলটা পেয়ে যাবেন। আমি যে বারবার বলি যে বোর্ড প্রশ্নগুলো ভালো করে করলেই না, এর বাইরে লাগবে না। তো বোর্ড প্রশ্নগুলো যেগুলো করবেন ওগুলো তো করবেনই, যেগুলো করবেন না ওগুলো একটা দেখিয়েন, মানে একটু প্রশ্নটা পড়িয়েন, সমাধানটা দেখে নিয়েন। কোনো প্রশ্ন যাতে আপনাদের অগোচরে না থাকে, মানে সবগুলো প্রশ্ন দেখে ফেলবেন একবার। বোর্ডের কোনো প্রশ্ন দয়া করে কেউ বাদ দিবেন না। আর এমসিকিউ যারা সলভ করেন প্রত্যেকটা চ্যাপ্টারে দেবেন এমসিকিউর নিচে লিখে দিছি আমি এত থেকে এত পর্যন্ত বোর্ড প্রশ্ন। ওই বোর্ড প্রশ্নগুলো তো খুব ভালো করে করবেনই, কারণ বোর্ড প্রশ্নের বাইরে একটা এমসিকিউ আপনার পরীক্ষা আসবে না, শতভাগ নিশ্চিত। যদি আসে আমাকে বলিয়ে নেছে, বোর্ড প্রশ্নের বাইরে কোনো ধরনের এমসিকিউ পরীক্ষায় আসবে না। বোর্ড প্রশ্নটাকে রিপিট করা হবে। ধরেন যেমন স্যার পুঞ্জীভূত অবচয় কখনো আসছে এরকম, পুঞ্জীভূত অবচয় কোন হিসাব? উত্তর ছিল বিপরীত সম্পদ। কোন বছর আসছে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? উত্তর ছিল কন্ট্রা সম্পদ। তাহলে প্রশ্ন সেম, উত্তরটাও আসলে সেম, শুধু সিনোনিম ব্যবহার করছে। আবার পুঞ্জীভূত অবচয় যে কথা আমরা জানি, অবচয় সঞ্চিতি একই কথা। তাহলে কখনো দিছে পুঞ্জীভূত অবচয়, কখনো দিছে অবচয় সঞ্চিতি। তার মানে প্রশ্ন আসলে একই প্রশ্ন বারবার করা হচ্ছে। তার প্রশ্ন যতগুলো হওয়া দরকার সবগুলো চলে আসছে পরীক্ষায়, আর কোনো প্রশ্ন বাকি নেই। আপনি চাইলেও আর কোনো লাইন বানাতে পারবেন না। আর বোর্ড প্রশ্নের নিচে দেখবেন অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো সাথে এডমিশন টেস্টের প্রশ্ন, এগুলো সলভ করার চেষ্টা করবেন। আর ভুলেও এমসিকিউ মুখস্থ করবেন না। অনেক এমসিকিউ মুখস্থ করেন, এইজন্য আপনারা পরীক্ষায় ভুলে যান। যার কারণে আপনারা এসে বলেন স্যার 30টার জায়গায় 20টা হয়েছে, 30টার জায়গায় 20টা হলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টিং এ প্লাস মিস হয়ে যাবে। সোজা কথা। স্যার বলেন স্যার। স্যার এই চ্যাপ্টারে বাইরে একটা কোশ্চেন করতে পারবো? অবশ্যই করতে পারবেন স্যার রেওয়া মিল চ্যাপ্টারে একটা বোর্ড কোশ্চেন ছিল 2018 সালে। ওখানের মধ্যে স্যার আপনার কোশ্চেনটা ছিল এমন যে সমন্বিত ক্রয়ের পরিমাণ গণনা করতে বলছে কতে, আর খতে বলছে মুনাফা জাতীয় ব্যয় ও চলতি ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, আর গতে বলছে সমন্বিত। সমস্যাটা বলেন। সমস্যা হচ্ছে স্যার আপনার যে অ্যান্সার শিট ওখানে আপনি সমন্বিত ক্রয়টা অন্তর্ভুক্ত নিয়মটা বুঝতেছি না। মানে বুঝিনি, ক নাম্বারটা বুঝতেছেন না? খ নাম্বার বুঝতেছেন না? ক নাম্বার বুঝছি, গতে স্যার বলছে যে সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে রেওয়া মিলটা প্রস্তুত করো। ও আচ্ছা, ওখানে মনে হয় প্রশ্নটাতে যতটুকু আমার মনে পড়ে একটা প্রশ্নের উত্তর ভুল ছিল। রেওয়া মিল করার সময় ভুল উত্তর ভুল হয়। আপনি যখন সমন্বিত ক্রয় রেওয়া মিল আনবেন তখন ক্রয় আর প্রারম্ভিক মজুদ আসবে না, আপনাকে সমন্বিত ক্রয় নিয়ে অঙ্ক করতে বলছে। ওই অঙ্কের ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ আর ক্রয় আসবে না, তাহলে আসবে কি? ওই রেওয়া মিলে সমন্বিত ক্রয় সমাপনী মজুদ আসবে। সম্ভবত আমার ম্যাথটাতে
যদি আমি আপনারটা আর আমারটা একই হয় তাহলে ওই ম্যাথ আমি সমন্বিত করে আনি নাই, আমি নরমাল রাউন্ড জি করে স্যার, জি ফেলছিলাম, স্যার, হ্যাঁ হ্যাঁ কারেকশন করে দিয়েছি ম্যাডাম ক্লাসে। আচ্ছা আচ্ছা কারণ এই সমস্যাটা আরেকজন বলছিল, এটা কারেকশন করে দিয়েছিলাম ক্লাসে। ওই আপনি উপরে সমন্বিত করে অন্তর্ভুক্ত করে কথাটা কেটে দেন তাহলে হবে, সলিউশন আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। ওকে, যাই হোক আসেন ক্রমরসমান জ্যার পদ্ধতি বা বহিমূল্য পদ্ধতি। হ্যাঁ, এটাকে বহিমূল্য পদ্ধতি নামে ডাকা হয়, একটু মনে রাখেন। আর বহিমূল্যের অনেকগুলো সিনোনিম আছে। বহিমূল্যের অপর নাম আমরা পড়ছিলাম পুস্তক মূল্য, মনে আছে? জি স্যার। পুস্তক মূল্য বা আরেকটা নাম ছিল, বলেন তো কি? বুক বলেন না, ভ্যালু। আরেকটা নাম কি ছিল? বলতেছে না কেন রে? আরে বহিমূল্য ছিল, পুস্তক মূল্য ছিল, আরেকটা নাম ছিল লিখিত মূল্য। কি ছিল? লিখিত মূল্য। লিখিত মূল্য। আপনারা যখন এমসিকিউ সলভ করতে যাবেন তখন আরেকটা শব্দ পাবেন, অবলিখিত মূল্য। একটু ক্লিয়ার করেন, যাদের কাছে লেখা নেই তারা লিখে নেন দরকার হলে। স্যার এই অ্যাকাউন্টিং এ এটাই সমস্যা, প্রচুর সিনোনিম ব্যবহার করবে, পরে বলবেন আল্লাহ আমি তো পারি না, স্যার পড়ায় নাই। আসলে আমি পড়েছি। লিখিত মূল্য, পুস্তক মূল্য, অবলিখিত মূল্য, সেম ওয়ার্ড এগুলো। বহিমূল্যকে বই মূল্যও বলা হয়, অনেকে বই মূল্য বলে, বই, কারণ এটা ইংরেজি হচ্ছে বুক ভ্যালু, তো এই জন্য বুক বাংলা নিশ্চয়ই বই, এই জন্য বই মূল্য বলা হয়। দেখো এগুলো সিনোনিম ওয়ার্ড, বই মূল্য, বহিমূল্য, লিখিত মূল্য, পুস্তক মূল্য, অবলিখিত মূল্য সিনোনিম। আর এদেরকে ইংরেজিতে আমরা বলি বুক ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু, অথবা আর কি নাম আছে না, ইংরেজি নাম দুইটাই, বুক ভ্যালু আর একটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু। আচ্ছা, তবে লিখিত মূল্যের ইংরেজি কিন্তু আমরা ফিনান্সে পড়ছিলাম ফেস ভ্যালু, সাবধান, অবশ্যই ক্ষেত্রে কিন্তু ফেস ভ্যালু ওয়ার্ডটা ইউজ করে না, অবশ্যই ক্ষেত্রে হচ্ছে বুক ভ্যালু মানে লিখিত মূল্য। বুঝছেন সবাই? কিছু কিছু শব্দ ফিনান্স আর অ্যাকাউন্টিং এর মধ্যে একটু পার্থক্য থাকে। লিখিত মূল্যকে আমরা ফিনান্সের পড়ছি ফেস ভ্যালু, এফবি, কিন্তু অ্যাকাউন্টিং এটা ফেস ভ্যালু না, অ্যাকাউন্টিং অবচয় চ্যাপ্টারের ক্ষেত্রে এটা হচ্ছে বুক ভ্যালু। ক্লিয়ার? আরে কথা বলেন না, ক্লিয়ার বা ক্লিয়ার না, কিছু একটা বলবেন। জি স্যার। তো কথা না বলে বুঝলো কেমনে? এমনিতেই অনলাইন সামনে এলে তো ফিডাই বেড়ে পড়াইতাম, এখন তো ফিডে দিতে না, এটলিস্ট রেসপন্স করবেন তো। যাই হোক, এখন আসেন ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। দেখেন নামের মধ্যে একটা পরিচয় আছে, ক্রমহ্রাসমান, অর্থাৎ ক্রমান্বয়ে হ্রাস পাবে। কি হ্রাস পাবে? সম্পদের মূল্য হ্রাস পায়। সম্পদের মূল্য হ্রাস পেলে অবচয় হ্রাস পাবে। আসলে এখানে সম্পদের মূল্য না, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমি 2 লক্ষ টাকার একটা সম্পদ, কয় লক্ষ টাকা? 2 2 লক্ষ লক্ষ টাকা। টাকা। 2 লক্ষ টাকা। আচ্ছা, এটার উপর আমি প্রথম বছর অবচয় ধরবো 20%। কয় পার্সেন্ট? 20%। 20%। আচ্ছা 2 লক্ষ টাকার 20% কত? কত? 40,000 টাকা নাকি? জি স্যার। আচ্ছা, খেয়াল করিয়েন, এটার নাম হচ্ছে ক্রয় মূল্য। এটার নাম কি? ক্রয় মূল্য, অর্জন মূল্য। ক্রয় মূল্য বা অর্জন মূল্য। অর্জন মূল্য। আচ্ছা, এখানে ভগ্নাবশেষ মূল্য ছিল 20,000 টাকা, কিন্তু আমি কি ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করছি? 2 লাখ থেকে 20,000 বিয়োগ করছি? না। এটাই সরলরৈখিক, এটাই অন্য সব পদ্ধতির সাথে ক্রমহ্রাসমানের পার্থক্য, এটা একটু মনে রাখেন। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। হয় না। এটা এখন লিখেন না, পরে লেখা পাবে, এটা এমসিকিউ আকারে আসে পরীক্ষায়। পরীক্ষা দেবেন, এমসিকিউ তো অলরেডি আসছে। কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। দেখো, তাহলে এটা যদি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে আপনি দেখেন, এটার কোনো কাজ নেই। ক্লিয়ার? তাহলে ধরেন পিয়াস ট্রেডার্স এর অঙ্কটাই সাপোজ আমাদেরকে বললো যে এটা ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে করো, তাহলে ওখানে ভগ্নাবশেষ মূল্য আছে, প্রথমে আমরা ভগ্নাবশেষ মূল্য কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। আচ্ছা স্যার আপনি 20% পাইলেন কই? পিএস ট্রেডার্স এর ম্যাথে তো 20% ছিল না। আমি বলছি ধরেন পিএস ট্রেডার্স এর সিকিউ 4 নাম্বারটাই পরীক্ষায় ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি হিসেবে আসলো, তাহলে আপনার প্রথম কাজ খেয়াল করিয়েন, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির অঙ্ক করার জন্য প্রথম এবং বাধ্যতামূলক কাজ হচ্ছে অবচয় হার লাগবে, মানে পার্সেন্টেজ লাগবে। এখন পিএস ট্রেডার্স এর অঙ্কটাতে কি পার্সেন্টেজ ছিল? না। তাহলে আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে কি বের করা? পার্সেন্টেজ বের করা। সরলরৈখিকে পার্সেন্টেজ বের না করলেও চলে, পার্সেন্টেজ ছাড়া আমরা অঙ্ক করে ফেলছি, কিন্তু ক্রমহ্রাসমানে পার্সেন্টেজ বের করা বাধ্যতামূলক। বুঝছি এবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন নিয়মগুলো খেয়াল করিয়ে, ভগ্নাবশেষ মূল্য ক্যান্সেল, আসবে না। 2 নাম্বার, অবশ্যই পার্সেন্টেজ থাকতে হবে, না থাকলে প্রথমে বের করে নিব। প্রশ্নে চাইলেও বের করব, না চাইলেও বের করব, কারণ এটা ছাড়া আমি অঙ্ক করতে পারবো না। বুঝছি? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন আসেন 2 লাখ থেকে প্রথম বছরের অবচয়টা বাদ দেন তো, কত থাকে? 1,60,000। 1,60,000। আচ্ছা, তাহলে এটাকে আপনি কি নামে রাখবেন? 1,60,000 কে
সম্পদ থেকে আপনি সম্পদের ক্রয় মূল্য থেকে আপনি অবচয় বাদ দিচ্ছেন, অবশিষ্ট যেটা থাকে তার নাম কি? বহিমূল্য। বহিমূল্য। রাইট, এই তো বুঝে গেছেন, বহিমূল্য। স্যার ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে বহিমূল্য। আরে ভাই আমার কাছে আছে 1 বছরের অবচয়, তাহলে ওই 1 বছরের অবচয় তো পুঞ্জীভূত অবচয়, ঠিক না? জি স্যার। জি স্যার। এখন ক্রমহ্রাসমান জ্ঞান পদ্ধতির নিয়মটা হচ্ছে আসলে আপনি বিয়োগ করার পর যা পাইছেন পরের বছর এটার উপর অবচয় ধরতে হবে। খেয়াল করেন এখানে সূত্র শেখার কোনো প্রয়োজন নেই, ক্রমহ্রাসমানে অবচয়ের জন্য কোনো সূত্র হয় না। মেথডটা খেয়াল করেন, সেটা কি? প্রত্যেক বছর বিয়োগ করে যা থাকবে আমরা কি করব, তার উপর অবচয় ধরবো। কথা বলেন না রে ভাই, বিয়োগ করে কি আছে যেটা বিয়োগ বহিমূল্য। করতে নাম কি? বহিমূল্য, রাইট। তাহলে আমরা দ্বিতীয় বছর কার উপর অবচয় ধরবো? বহিমূল্যের উপর, রাইট। তাহলে 1,60,000 এর 20%, এটা নাম হচ্ছে D2 মানে দ্বিতীয় বছরের অবচয়। তাহলে 20% করেন তো কত হয়? 16 দুগুণা 32,000, 32। বুঝছেন? জি স্যার। এখন বিয়োগ করে যেটা পাবো তার নাম কি? বহিমূল্য। আসলে সম্পত্তির অবচয় বাদ দেওয়ার পর অবশিষ্ট যা থাকে তার নামই আসলে বহিমূল্য। তাহলে আসেন এখন 1,60,000 থেকে 32,000 বাদ দেন, কত থাকে? 1,28,000। 1,28,000, বুঝছেন? Yes, sir. আচ্ছা তৃতীয় বছর অবচয় কার উপর ধরবেন? বহিমূল্যের উপর। 1,28,000। 28,000। তাহলে ক্রমহ্রাসমানের নিয়ম শেষ। স্যার দয়া করে ভালো করে খেয়াল করুন, ক্রমহ্রাসমানের নিয়ম শেষ। সেটা কি? প্রথম বছর কার উপর অবচয় ধরছি? ক্রয় মূল্যের উপর। না স্যার, প্রথম বছর বহিমূল্যের উপরই অবচয় ধরছি। কার উপর? বহিমূল্য। স্যার এখানে তো সি লেখা, আপনি বহিমূল্য পাইলেন কই? আরে ভাই বহিমূল্য মানে সম্পদের আজকের মূল্য। প্রথম বছর আমি সম্পদ যত টাকা দিয়ে কিনছি তত টাকাই বহিমূল্য, যা ক্রয় মূল্য তাই বহিমূল্য। বহিমূল্য। কারণ একটু পরে আপনাদের এই সমস্যাটা দেখা দিবে, কিন্তু স্যার বলছে প্রত্যেক বছর বহিমূল্যের উপর অবচয় ধরা হয়, কিন্তু প্রথম বছর তো ক্রয় মূল্যের উপর ধরছি। না স্যার, বহিমূল্য কথাটার মানে কি, মিনিংটা কি? বহিমূল্য বলতে অরিজিনালি বোঝায় সম্পদের আজকের মূল্য। এই মুহূর্তে সম্পদের মূল্য কত? 2 লাখ টাকা, তাহলে এটার নামই ক্রয় মূল্য, এটাই বহিমূল্য। বহিমূল্য। এই জন্য মনে রাখবেন প্রথম বছর বছরের শুরুতে বা আমি যখন অঙ্ক করতেছি অঙ্কের শুরুতে যা ক্রয় মূল্য তাই বহিমূল্য। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে ক্রমহ্রাসমানের নিয়মটা শেষ। ক্রমহ্রাসমান অবচয় ধরবো কিভাবে? প্রতি বছর কার উপর? বহিমূল্যের উপর। Yes, sir. এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে কি পদ্ধতি? বহিমূল্য পদ্ধতি। বহিমূল্য পদ্ধতি, এই তো বুঝে গেছেন। আচ্ছা প্রথম বছর অবচয় কত পাইছি? 40,000। দ্বিতীয় বছর কত পাইছি? 32,000। বাড়ছে না কমছে? কমছে। এই জন্য বলছে হ্রাসমান। ক্রমান্বয়ে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। হ্রাস পাচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। হ্যাঁ স্যার, বলেন স্যার। জি স্যার। বহিমূল্য নিচে স্যার যে তিনটা সিনোনিম লিখছিলেন, একটা লিখিত মূল্য, পুস্তক মূল্য আর একটা কি ছিল স্যার? এতক্ষণ পরে অবলিখিত। মানে এতক্ষণ পরে গেলে এটা স্যার ওটা দেখা যায়নি স্যার, দেখতে পাইনি। দেখা না গেলে তখন কি করছেন? ওটা অলিখিত মূল্য ছিল। অবলিখিত? জি জি জি। তাহলে লিখেন এই পদ্ধতিতে সম্পদের বহিমূল্যের উপর অবচয় ধরা হয়। এই পদ্ধতিতে সম্পদের বহিমূল্যের উপর অবচয় ধরা। এই জন্য আমি বলি যে ক্লাস না করলে আসলে এই কথাগুলো বুঝবেন না। ধরেন বইতে বা আপনার অনেকে নোট খাতা কালেক্ট করে, নোট খাতায় সবকিছু লেখা থাকে, কিন্তু কিছু জিনিস আছে এই যে একটু একটা ম্যাথ দিয়ে বুঝাইছি, এটা আপনি ভিজুয়ালি ছাড়া বুঝবেন না। তো দয়া করে রেগুলারলি ক্লাস করি, নাহলে ম্যাথে অনেক জায়গায় আপনাদের গাফিলতি থেকে যাবে, সমস্যা থেকে যাবে। আর যারা কোনো কারণে ক্লাস মিস করে ফেলেন তারা অবশ্যই রেকর্ডিং গুলো পরে দেখে নিন, কারণ থেকে নোট খাতাটা কালেক্ট করে ক্লাস সলভ করি আপনারা। তাহলে দেখেন, তাহলে এই পদ্ধতিতে সম্পত্তির বহিমূল্যের উপর আমরা অবচয় ধরি। যেহেতু বহিমূল্যের উপর অবচয় ধরি এই জন্য এখানে একটা জিনিস লাগে না, তার নাম কি? ভগ্নাংশ মূল্য। ভগ্নাংশেষ মূল্য। এই পদ্ধতিতে ভগ্নাংশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, বুঝছেন? জি স্যার। আচ্ছা ওকে।
তারপরে কি ছিল আর ভুলে গেছি তো। বইমূল্য অপচয় ধরার এটা বলছি, ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না এটা বললাম। আর কিছু ছিল একটু আগে? আয়কর আইনের কথা লিখছিলাম। বাংলাদেশের লিখছিলাম মনে পদ্ধতির নিচে লিখে দিয়েছিলাম। জি স্যার। তারপর আবার লিখে দিচ্ছি, ওই যে একজন বলছে না স্যার এগুলো ক্লাসে মনোযোগ দেন। বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি অনুসরণ করতে হয়। অর্থাৎ বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে তারা কোন পদ্ধতি অনুসরণ করে? ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। লিখছেন? আচ্ছা স্যার। আচ্ছা আরেকটা লাইন লিখে দিয়েছিলাম না পদ্ধতির নিচে, দেখেন তো। এই পদ্ধতিতে প্রথম বছর অবশ্যই বেশি দেখানো হয়। জি স্যার। লিখে দিয়েছিলাম, তাহলে এটা এখানে লেখার দরকার নেই, নির্দিষ্ট পদ্ধতি বুঝলাম মধ্যে থেকে। ওকে, তাহলে এবার আসেন আমরা ক্রমহ্রাসমানের ম্যাথমেটিক্যাল আলোচনায় ঢুকি। এগুলো মুছে দিচ্ছি। আমি যে মার্ক করছি স্যার এগুলো পরীক্ষা অলরেডি প্রশ্ন আসছে, একটু ভালো করে পড়ে নেবেন। আমি যা লিখাবো তার বাইরে পরীক্ষায় কিছু আসবে না। যাই হোক, কারণ আমার কাছে একটা জাদুর চারা আছে, সেটা এসে আমাকে বলে দেয় পরীক্ষায় কি আসবে, ঠিক না? একটা কথা বলো কি রে, আমি কি কবরস্থানে ক্লাস টাস নিই নাকি? যাই হোক, দিলাম আর কি কবরস্থানে। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি দুই ধরনের, বলেন স্যার। কি বলা হচ্ছে বলেন না। এরে মা, এগুলি কি ঘুমায় নাকি? স্যার একই না? কি কি কি? বহিমূল্য আর ক্রয়মূল্য একই না? এই আপনার মাথা, ক্রয়মূল্য আর বহিমূল্য এক কেমনে হয়? ক্রয়মূল্য আর বহিমূল্য আলাদা জিনিস। বলছি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির ক্ষেত্রে প্রথম বছর যা ক্রয়মূল্য তাই বহিমূল্য। ক্রয়মূল্য আর বহিমূল্য এক জিনিস না রে। বর্ষা উল্টাপাল্টা বলেন কেন? সাধারণ ক্রমহ্রাসমান অথবা এটার অপর নাম দ্বৈত হ্রাসমান জ্যার পদ্ধতি। এটার অপর নাম কি বলেন না? দ্বৈত হ্রাসমান জ্যার পদ্ধতি। দ্বৈত হ্রাসমান জ্যার পদ্ধতি। আচ্ছা, তাহলে সাধারণ ক্রমহ্রাসমান অথবা দ্বৈত হ্রাসমান জ্যার পদ্ধতি। ও, ক্রমহ্রাসমান জ্যার ইংরেজি বলে নেই না, আহারে। ডেক্লাইনিং ব্যালেন্স মেথড। ক্রমহ্রাসমানের ইংরেজি কি? ডেক্লাইনিং। ডেক্লাইনিং জ্যার মানে তো ব্যালেন্স আর পদ্ধতি মানে মেথড, তাহলে ডেক্লাইনিং ব্যালেন্স মেথড, বুঝছেন? স্যার স্যার বলেন স্যার। জি স্যার। স্যার দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি বলা হয়। ওই বেটা, দ্বৈত আর দ্বিগুণের মধ্যে পার্থক্য কি রে দাদা? তো দুনা করে লিখতাম। আরে ভাই দ্বৈত হ্রাসমান মানে দ্বিগুণ, দ্বৈত মানে কি ডাবল। তুমি তো তুমি কানবিন না? জি স্যার। হ্যাঁ, এই জন্যই তোমার এই সমস্যা আর কি। দ্বিগুণ মানে কি? দ্বৈত দ্বিগুণ ডাবল একই কথা। যাই হোক, তাহলে সাধারণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি বা দ্বৈত হ্রাসমান জ্যার পদ্ধতি, আর আরেকটা হচ্ছে প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। আমরা বর্তমানে ব্যবহার করি প্রথমটা। কোনটা ব্যবহার করি? প্রথমটা। আর আমরা দ্বিতীয়টা বর্তমানে ব্যবহার করি না। অনেকগুলো কারণ আছে। তো অনেকেই কিছু কিছু বইতে এখনো পর্যন্ত প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিকে ব্যবহার করে অঙ্ক করছে। আমাদের অনেকে এসে আমাকে ব্যাখ্যা দেন, স্যার বইতে এটা বলছে, আপনি এটা করছেন কেন? খুব সহজে বলি, যেমন আমি অনেককে টেস্ট পেপার কিনতে মানা করি। তো অনেকে বলে স্যার আমার টাকা দিয়ে আমি টেস্ট পেপার কিনবো, আপনার সমস্যাটা কোথায়? আমার তো সমস্যা আছে স্বাভাবিক, আপনি যেটা আমার স্টুডেন্ট। তো আমার সমস্যাটা হচ্ছে আসলে আপনাকে নিয়ে, আপনি ওইগুলা ফলো করতে গিয়ে পরীক্ষার রেজাল্ট খারাপ করবেন। আপনারা কারো কাছে পাঞ্জিরি এবং লেকচার যদি দুইটা টেস্ট পেপারই থাকে, পুরাতন হলেও হবে,
একটা সহজ মানে তুলনা করবেন, আমি পুরো টেস্ট পেপারের কথা বাদ দিলাম, শুধু অবচয় চ্যাপ্টারটা বের করবেন। বের করে দেখবেন পাঞ্জিরি এবং লেকচারে, মানে টেস্ট পেপার বাজারে আছে তো দুইটা, পাঞ্জিরি আর লেকচার। তারা প্রথমত অনাদায়ী পাওয়ার যে ম্যাথগুলো সেগুলো এবং এই অবচয়ের ম্যাথগুলোতে কিছু কিছু চ্যাপ্টারে মানে কিছু কিছু বোর্ড প্রশ্নে গিয়ে বা কলেজ প্রশ্নে গিয়ে ওই কিছু ফলো করছে, কিছু কিছু প্রশ্নে গিয়ে তারা চলমান যাচ্ছে ফলো করছে। আচ্ছা, গেলে একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে পাঞ্জেরি ইউজ করছে প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, মানে আপনাকে পরীক্ষা বলছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, আপনাকে কিন্তু বলা নাই প্রকৃত না সাধারণ। তারা কি করছে পাঞ্জেরি, তারা প্রকৃত ব্যবহার করছে। তাহলে যারা পাঞ্জেরি ফলো করলো তারা পরীক্ষায় গিয়ে প্রকৃত করলো, আর যারা লেকচার ফলো করলো তারা পরীক্ষায় গিয়ে কি করলো? সাধারণ। বিশ্বাস না হলে একটু দেখিয়েন, আমি কিন্তু আন্দাজি কোনো কথা বলি না। পাঞ্জেরি এবং লেকচার নাম উল্লেখ করে দিলাম, যাদের কাছে টেস্ট পেপার বা গাইড আছে একটু পরে দেবেন, মানে কিভাবে বুঝবেন প্রকৃত না সাধারণ, তো একটু দেখাবো। দেখবেন পাঞ্জেরি ব্যবহার করছে প্রকৃতটা আর লেকচার ব্যবহার করছে সাধারণটা। এখন আপনি তো মাঝখানে করে বিপদে পড়ে গেছেন, কারণ পরীক্ষা হলে যখন গেছেন কেউ পড়ে গেল পাঞ্জেরি, কেউ পড়ে গেল লেকচার, অথবা যার কাছে দুইটাই আছে সে পরীক্ষার লিগে হা করে বসে আছে কোনটা ফলো করবো, দুই বইতে তো দুই রকম ছিল। এই জন্য সাবধান, কিছু কিছু জিনিস টেস্ট পেপার থেকে আসলে বুঝা যায় না, এই জন্য টেস্ট পেপার থেকে শতভাগ দূরে থাকা ভালো, দয়া করে এটা করতে যাবেন না। তো সাধারণ ক্রমহ্রাসমানটা আমি বলছি এটা বর্তমানে ব্যবহার করে, আসলে এটাই হচ্ছে আমেরিকান ভার্সন আর এটা হচ্ছে ব্রিটিশ ভার্সন প্রকৃত ক্রমহ্রাসমান। এই জন্য আমরা বর্তমানে প্রকৃত ক্রমহ্রাসমান ব্যবহার করি না। আর আরো একটা কারণে খুব ইজিলি বলা যায় এটা ব্যবহার করি না, এডমিশন টেস্টে এখন ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ। প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির একটা অবচয় হারের সূত্র আছে, এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। যেহেতু সম্ভব না এই জন্য কোন ইউনিভার্সিটি এখন প্রকৃত ক্রমহ্রাসমানের ম্যাথ সলভ করা যায় না। তো আসলে আপনাকে কিন্তু পরীক্ষা বলে না প্রকৃতটা সাধারণ, আপনি অলওয়েজ সাধারণ দিয়ে করবেন। ক্লিয়ার? জি স্যার। পরীক্ষা আমরা কোনটা অনুসরণ করব? সাধারণ। এখন দুই একজন পণ্ডিত আছে একটু পরে যাই, তারা বিভিন্ন জায়গা থেকে সলভ করবে, করে বলবে যে হ্যাঁ আমরা সার্ভেটা করে ফেলছি, আপনি যেটা করেন মহা সমস্যা। তো আমি দুইটাই দেখাই দিচ্ছি, নাহলে আবার ফলো করবেন করাই দিই। আচ্ছা, আমরা কত নাম্বার সূত্রে জানিছিলাম? 5 নাম্বার না? 5 নাম্বার শেষ করছি। তাহলে আজকে সূত্র নাম্বার কত? 6 নাম্বার। 6। আমরা ক্রমহ্রাসমান বলছি একটা জিনিস বাধ্যতামূলক লাগে, সেটা কি? অবচয় হার। অবচয় হার। তাহলে অবচয় হার ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না, বুঝতে পারছি? তাহলে আপনার প্রথম দায়িত্ব এবং প্রধান দায়িত্ব হচ্ছে কি বের করা? অবচয় হার। অবচয় হার বের করা। অবচয় হার যদি না থাকে বের করে নেবেন, প্রশ্নে চাইলেও বের করবেন, না চাইলেও বের করবেন। আর বের করলে অবশ্যই নোট আকারে দেখাবেন, দয়া করে মুখে মুখে করে বা মনে মনে করে খাতায় করিয়েন না, মানে খাতায় অ্যানসার লিখিয়ে না, অবশ্যই নোট আকারে দেখাবেন। ধরেন আপনাকে ক নম্বরে অবচয় জানতে চাইনি, আপনি যেখানে অবচয় হারটা দরকার ওই অঙ্কের নিচে অথবা উপরে নোট দিয়ে বা এখানে অবচয় হার সমান এভাবে করে অঙ্কটা করে ফেলবেন, বুঝছেন? স্যাম্পল আপনাদের বইতে আছে, আমি বইতে দিয়ে দিছি। আচ্ছা, তাহলে সূত্র 6 রোমান চিহ্ন 1, ওই যে বলছি পদ্ধতি কয় রকম? ক্রমহ্রাসমানের পদ্ধতি কয়টা? দুইটা। একটা সাধারণ আর এটা কি? প্রকৃত প্রকৃত। দেখেন সাধারণটাই আমরা ব্যবহার করি, সাধারণ সাধারণ। আর এটার আরেকটা নাম আছে দ্বিগুণ বা দ্বৈত। আচ্ছা, এখন প্রশ্ন হইতেই পারে যে স্যার কিসের দ্বিগুণ কিসের দ্বৈত? কারণ দ্বিগুণ ক্রমহ্রাসমান মানে দুই গুণ হবে, কিসের দুই গুণ? সরল রৈখিক পদ্ধতির দ্বিগুণ। কি বলছে কথাটা? সরল রৈখিক পদ্ধতির দ্বিগুণ। হ্যাঁ, তাহলে খেয়াল করিয়েন, এই যে দ্বৈত রাসমান বলে বা দ্বিগুণ ক্রমহ্রাসমান বলে, কার দ্বিগুণ? যদি কেউ প্রশ্ন করে দ্বৈত রাসমান, জ্যার পদ্ধতি, তাহলে কি লিখবেন? এটি নোট আকারে লিখে রাখেন, এটি সরল রৈখিক পদ্ধতির দ্বিগুণ। দেখছেন, আপনারা বিরক্ত হলে আমার কিছু করার না, আমি কোন লাইন রেখে কোন লাইন বাদ দিব প্রত্যেকটা লাইন আমাকে আসলে বলে দিতে হয়, কোনটা যে পরীক্ষা আসবে আল্লাহ জানে, পরীক্ষা চলে আসতে পারে। তাহলে কখনো যদি কেউ প্রশ্ন করে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি বা দ্বৈত রাসমান জ্যার পদ্ধতি বলতে তোমরা কি বুঝো, তখন আপনি অ্যানসার দিবেন সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ বা ডাবল। আচ্ছা, সরলরৈখিক পদ্ধতির অবচয় হারের সূত্র মনে আছে আপনাদের? মনে আছে? বলেন তো সূত্রটা। জি স্যার। ডিভাইডেড বাই i স্কয়ার 1 ডিভাইডেড বাই স্কয়ার ইনটু 100। তো আমি বলছি কি এটি সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ। তাহলে ওই সূত্রের সাথে শুধু কত গুণ করব? 2 2 গুণ করলে আমি দ্বৈত রাসমান পেয়ে যাব, বুঝছো এবার? জি স্যার। জি স্যার। তাহলে খেয়াল করুন, আমি দ্বৈত রাসমানটা লিখে দিচ্ছি।
দ্বৈত হ্রাসমান জ্যার পদ্ধতি। তাহলে এখানে অবচয় হার ব্র্যাকেটে r সমান 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100 ইনটু 2। সংক্ষেপে এটাকে আমরা বলি 200 ডিভাইডেড বাই n। মানে এরকম এডমিশন টেস্টে কিন্তু আমরা যখন এমসিকিউ সলভ করে তখন আমরা সংক্ষেপে বলি 200 ডিভাইডেড বাই n। বুঝছেন? মানে এমসিকিউ তো এত বড় কথা না, এমসিকিউ কিছু লিখতে হয় না। যে 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100 ইনটু 2 পারা যাবে? জি স্যার। আচ্ছা, এই জন্য আমি পিএস ট্রেডার্স এর অঙ্কটা ক্ষেত্রে কত পার্সেন্ট ধরছিলাম একটু আগে? কত পার্সেন্ট ধরছিলাম বলেন? 20%। আচ্ছা, এক মিনিট। ঠিক আছে, ওকে। তাহলে প্রশ্ন আছে এখান থেকে? থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে যে কোনো ম্যাথ, যেমন আপনাদের সামনে যদি বই থাকে সৃজনশীল 3 এর ক, দেখেন তো বুঝছেন কিনা? 3 এর ক মিস্টার মারুফ পাইছেন? 172 পৃষ্ঠা। জি স্যার। 3 এর কটা বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে এটা কোথায় আসতে পারে? ক নাম্বার প্রশ্নে আসতে পারে। আর এটা এডমিশন টেস্টের ক্ষেত্রে বা এই এমসিকিউর ক্ষেত্রে বা এইচএসসি পরীক্ষার এমসিকিউর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা পরীক্ষা আসে। তাহলে আমরা ওই যে কোনটা ফলো করব, প্রকৃত না দ্বৈত? দ্বৈত। দ্বৈত। দেখো রোমান চিহ্ন 2। কিন্তু আমি তো বলছি প্রত্যেকটা লিখে দেওয়ার দায়িত্ব আমার, লিখে দিতে হবে। তাহলে এখানে টিক চিহ্ন দিলাম, এখানে ক্রস চিহ্ন দিলাম। ক্রস চিহ্ন মানে এটা ব্যবহার করা যাবে না, তবে এটা অনেক সময় এমসিকিউ তে আসে। কি রকম? জাস্ট সূত্রটা আসবে এমসিকিউ তে। যেমন আপনাদের একটা বোর্ড প্রশ্ন আছে, সম্ভবত 3 বা 4 নাম্বার এমসিকিউ তে একটা বোর্ড প্রশ্ন আছে যে নিচের কোনটি অবচয় হার নির্ণয়ের সূত্র, এর একটা এমসিকিউ আছে। বুঝছেন? সূত্রটা জেনে রাখা জরুরি। প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। আমি কাউকে বই উল্টাতে বলি না, তাহলে অযথা বই উল্টে দেখতেছেন কেন? কোথায় এটা? পরে দেখলে কি হয়? আপনি যে বই উল্টাচ্ছেন পৃষ্ঠাটা লিখে দিতে পারছি। তাহলে 1 ডিভাইডেড বাই n রুট sb ডিভাইডেড বাই c ইনটু 100। দেখেন তো ওয়ার্ডগুলো বুঝেন কিনা? 1 বিয়োগ n রুট sb ডিভাইডেড বাই c। sb মানে কি মনে আছে? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য। c মানে কি? ক্রয় মূল্য, অর্জন মূল্য। অর্জন মূল্য, রাইট। পারা যাবে? জি স্যার। এটা অলরেডি দেখেন। এবার বই দেখতে পারেন, সমস্যা নেই। এমসিকিউ নাম্বার 3 নাম্বার এমসিকিউ পাইছেন? আচ্ছা, এখন অনেকে বলতে পারে স্যার আপনি বলছেন এটা ব্যবহার করা যাবে না, তাহলে পরীক্ষা আসলো কেন? ভাই এটা 2015 সালের প্রশ্ন। আমি আপনাদেরকে একদিন বলছিলাম যে আমরা অ্যাকাউন্টিং, আপনারা যে অ্যাকাউন্টিংটা এখন পড়তেছেন বা যে বইটা এখন পড়েন, যে সিলেবাসটা এখন পড়েন, এটা চেঞ্জ করা হয়েছে 2015 সালের এইচএসসি পরীক্ষার্থীদের থেকে। যেমন আপনারা যে বাংলা বই পড়েন, একাদশ শ্রেণী এখন বাংলা বই যেটা পড়ে তাদের বই চেঞ্জ হয়েছে এই বছর। তাহলে এখন থেকে তারা বইটা এইচএসসি সিস্টেমে পড়বে। বা এই বইয়ের প্রথম চেঞ্জ হয়েছে 2016 সালে। যারা 16 সালে এইচএসসি দিয়েছে তাদের থেকে বাংলা প্রথম বছর বইটার সিলেবাস চেঞ্জ হয়েছে। এর আগে 8টা সিলেবাস ছিল। যারা 15 সালে পরীক্ষার্থী তাদের সাথে আপনাদের এখন অনেক কিছু মিল নেই, কিন্তু ওদের অনেক প্রশ্ন এখন আপনারা পড়েন। তো ওরা যখন প্রথম বছর পরীক্ষা দিয়েছে, ওটা প্রথম অ্যাকাউন্টিং এর সৃজনশীল পরীক্ষা ছিল, পূর্ণাঙ্গ সৃজনশীল। 14 সালে সৃজনশীল ছিল, 12 এবং 13 সালে কোনো সৃজনশীল ছিল না। 14 সালে অ্যাকাউন্টিং সৃজনশীল ছিল, কিন্তু ওই সৃজনশীলগুলো একটু হযবরল ছিল। এইজন্য পরিবর্তিত সুন্দর করে সৃজনশীল আসা শুরু হয়েছে 2015 থেকে। তো 2015 সালের প্রশ্নে অনেক প্রশ্নই এখনো পর্যন্ত কিছু পুরাতন পদ্ধতি আছে যেগুলো বর্তমানে ব্যবহার করা নিষিদ্ধ বা ব্যবহার করা যাবে না। কারণ তাহলে স্যার 15 সালে আসলো কেন? ভাই একটা পদ্ধতি চেঞ্জ হয়েছে, সো টিচারদের আসলে খাপ খাওয়াই দিতে সময় লাগে। এইজন্য 15 সালের প্রশ্নে অনেকগুলো ওয়ার্ড সনাতন বা অনেকগুলো পুরাতন ভার্সন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যেহেতু টিচাররা তখনো এক্সপার্ট হন নাই। তো 16, 17, 18 প্রতি বছর এটাকে আপডেট করা হয়েছে। এইজন্য প্রথম দিকের প্রশ্নগুলো দেখবেন একটু হযবরল মনে হবে। আমরা বলছি তারপর পরীক্ষা চলে আসছে, সনাতন বলতে আসার কথা না, বাট দেখবেন 15 সালের প্রশ্ন সেগুলো আসছে। এটা নিয়ে কেউ কনফিউজ হওয়ার দরকার নেই, প্রতি বছর এটা আপডেট করা হচ্ছে বা চেঞ্জ করা হচ্ছে। ক্লিয়ার? তোমরা লিখে আবার রেফারেন্স দিয়ে বলবে স্যার এটা যদি ব্যবহার না করে বোর্ডে আসছে কেন? এই জন্য ব্যাখ্যাটা দিয়ে দিলাম। যাও, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? 6 এর 1 না 2? 1 2 নাম্বারটা আমরা জাস্ট দেখে রাখলাম, 1 মাইনাস n রুট sb ডিভাইডেড বাই c ইনটু 100। যদি থিওরিটিক্যালি কোনো এমসিকিউ আসে আমরা এভাবে অ্যানসার দেব, কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যানসার অবশ্যই আমরা এটা ব্যবহার করব।
এবং এটা সৃজনশীলে ক নাম্বারেও অনেকবারই আসছে, আর না আসলেও এটা আমাদের অনেক সময় লাগে। যে তাহলে অবচয় হার নির্ণয় শেষ। স্যার ক্রম রসমানের সূত্র কমপ্লিট। কি বলছি দাদারা? আরে কথা বলেন না। আমার সমানের সূত্র কমপ্লিট। তাহলে ক্রম রসমান আর কোনো সূত্র নাই, তাহলে স্যার অঙ্ক করবো কেমনে? আপনি তো অবচয় বের করার জন্য কোনো সূত্র দেন নাই। দিছি স্যার বই মূল্যের উপর পার্সেন্টেজ। সূত্রটা কি ছিল? আচ্ছা এটা নোট আকারে লেখেন, এটাতে কোনো সূত্র নাম্বার দিবেন না, এটা কোনো সূত্র নাম্বার না, নোট। ক্রম রসমান যার পদ্ধতিতে অবচয় বের করবো কেমনে? এটাতে আসলে সূত্র লাগে না, তারপরেও বোঝার জন্য বলে দিচ্ছি। সম্পদের কোন মূল্য? বহিমূল্য বহিমূল্য ইনটু অবচয় হার। অবচয় হার। পারবেন? আবার এই সূত্র লিখেন না কোথাও, পরীক্ষার হলে কোথাও লিখেন, এটা পরীক্ষার হলে কোথাও লিখতে হবে না, ঠিক আছে? কারণ আপনাকে অবচয় বের করতে বললে, আমি গত ক্লাসে বলছিলাম, বলেন তো কোন একটা সৃজনশীলে ক্রম রসমান যার পদ্ধতিতে অবচয় বের করতে হবে, তাহলে কি করতে হবে আমাদেরকে? একটা ঘর করতে অবচয় হবে। সারণী। রাইট, একটা অবচয় সারণী করতে হবে, এটা আপনাদের মনে আছে, ভেরি গুড। একটা অবচয় সারণী করতে হবে। তাহলে আসেন আমরা একটা অবচয় সারণী করি। সৃজনশীল নাম্বার 3 কে আমরা স্যাম্পল ধরতে পারি। কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা 3 এর ক তে দেখেন তো কি বের করছে ওরা? ক্রম রসমানের পদ্ধতিতে অবচয় হার। এটা বের করে দেখাতে হবে? না স্যার। আচ্ছা তাহলে এটা আপনারা করে ফেলতে পারবেন। আমি সরাসরি তাহলে কত নম্বরে যাচ্ছি? খ নাম্বার। ক নাম্বার। কারণ খ নাম্বারে কি করতে বলছে? অবশ্যই প্রথম 2 বছরের অবচয় তালিকা। আচ্ছা প্রথম 2 বছরের অবচয় তালিকা করতে বলছে। আমি জাস্ট তালিকাটা করে দিব, বাকি সবকিছু করার দায়িত্ব আপনাদের। জাবেদা করবেন আপনারা, খতিয়ান করবেন আপনারা, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো সব আপনারা করবেন। কারণ আমি বলছি শুধু তালিকাটা করে অবচয় বের করতে পারলে বাকি সব আগের মতো, জাবেদা, খতিয়ান, এরপরে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো নিজেরা আগে করবেন, করে এরপরে আপনার সৃজনশীলের সাথে মিলাবেন, সমাধানের সাথে। তাহলে বুঝবেন ইয়েস আমি সৃজনশীল পারি। না হলে তো আপনি মুখস্থ করবেন। আচ্ছা যাও, তাহলে CQ3 দেখে ফেলেন। আমাকে কালকে সবাই আপডেট দিবেন যে সৃজনশীল কারা পারতেছেন কারা পারতেছেন না। দয়া করে লজ্জা ভাই চুপচাপ বসে থাকিয়েন না। যারা রেগুলার ক্লাসটা করছেন, কোনো ক্লাস মিস করার নেই, দরকার হলে যারা ক্লাস করেন নাই কোনো কারণে ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন। অবচয় ক্লাসগুলো সিরিয়াল দিয়ে দিয়েছি আমি, কত কত জানি ছিল। আজকেটা 6 নাম্বার, 1 নাম্বার থেকে 6 পর্যন্ত সুন্দর করে ভিডিওগুলো আগে দেখবেন, দেখে নোট করবেন, করে তারপর সৃজনশীল করতে বসবেন। এর পরেও যদি না পারেন নির্ভয়ে লজ্জা টজ্জা বাদ দিয়ে আমাকে একটু বলিয়েন, তার না পারলে সমস্যা আছে। এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। আপনি একতরফা ম্যাথ করতে যাবেন, এটা লাগবে। আপনি আর্থিক বিবরণী করতে যাবেন, এটা লাগবে। কার্যপত্র করবেন, এটা লাগবে। এজন্য এটা না পারলে সমস্যা আছে। যাই হোক, তাহলে এখন কি করব আমরা? অবচয় সারণী CQ3 এর খ নাম্বার। আচ্ছা যাদের কাছে বই নাই তাদেরকে একটু মুখে বলে দিচ্ছি আমি। এখানে ক্রয় মূল্য হচ্ছে ৮০,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে ৫,০০০ টাকা, তারপরে হচ্ছে আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে আমরা অবচয় হার বের করছি কত পার্সেন্ট? 20%। অবচয় বের করছি কিন্তু 20%। কেমনে? 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100 ইনটু 2। তাহলে এখন আমরা কি করব? অবচয় তালিকা। তালিকা কয় বছরের জন্য? 2 বছরের জন্য। আচ্ছা আমরা একটু বেশি করি না, 2-3 বছর, ওরা 2 বছর, আমরা 3-4 বছর করি না, সমস্যাটা কোথায়? করেন না আপনারা 3-4 বছর করেন, তাহলে একটু জিনিসটা বুঝবেন ভালো করে। আমি 2 বছর করে দিব, 3 নাম্বার বছরটা আপনারা করবেন। তাহলে আসেন বছর, তারপরে জানি কি ছিল? ঘর আগের মতো বলেন। ক্রয় মূল্য। ভেরি গুড, ক্রয় মূল্য। দেখে দেখে বলিয়েন না। তাহলে বছর ছিল 2000 কত সাল? 13 2013, 2014, 2015। আচ্ছা ক্রয় মূল্য হচ্ছে কত? ৮০,০০০। ৮০,০০০, ৮০,০০০, ৮০,০০০। আচ্ছা এরপরে কি? অবচয় অবচয়। তো এখানে আমরা চাইলে একটা সূত্র লিখতে পারি। সূত্রটা কি? বহির্মূল্য গুণ অবচয় হার। বহির্মূল্য ইনটু অবচয় হার। এটা লিখে দিলে ভালো, না লিখলে কোনো সমস্যা নাই। আচ্ছা লিখছেন? জি স্যার। আচ্ছা এরপরে কি লিখবো? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়। লাস্ট কলাম
বহিমূল্য স্যার পুঞ্জীভূত অবচয় আর অবচয় সঞ্চিতি একই না? একই কথা, কিন্তু আপনারা পুঞ্জীভূত অবচয় লিখবেন। অবচয় সঞ্চিতি ওয়ার্ডটা ইউজ করতে মানা করছি, কারণ এটা ব্রিটিশ ওয়ার্ড বা সনাতন ওয়ার্ড। আপনারা কিছু কিছু জিনিস, যেমন আপনারা কখনো দেনাদের কথাটা ব্যবহার করবেন না, আপনারা সবসময় ব্যবহার করবেন কি প্রাপ্য হিসাব। বুঝছি? কিছু কিছু ওয়ার্ড বইতে থাকবে, কিন্তু আমরা ব্যবহার করার সময় সাবধানে ব্যবহার করব। আচ্ছা, প্রথম বছর আমার বহিমূল্য কত? কথা বলেন না। ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা। কারণ আমি বলছিলাম প্রথম বছর যা ক্রয় মূল্য তাই বহিমূল্য। বহিমূল্য। ভেরি গুড। তাহলে দেখেন ৮০,০০০ ইনটু কত পার্সেন্ট জানি? 20%। 16,০০০। প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় কত? 16,০০০। 16,০০০। বহিমূল্য কেমনে জানি বের করি? ক্রয়মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে তাহলে 2 বিয়োগ 4। ক্রয় মূল্য ৮০,০০০ থেকে 16,০০০ বাদ দিলে কত থাকে? ৬৪,০০০। ৬৪,০০০। ওকে স্যার। এবার দ্বিতীয় বছর অবচয় ধরবো কার উপরে? বহিমূল্যের উপর। বহিমূল্যের উপর। কোন বহিমূল্য? প্রথম বছরের বহিমূল্য। প্রথম বছরের বহিমূল্য কত? ৬৪। তাহলে দ্বিতীয় বছর ৬৪,০০০ এর উপর পার্সেন্টেজ। এই জিনিসটা বুঝলেই অঙ্ক শেষ। আচ্ছা, তাহলে ৬৪ দুগুণে কত? ১২৮ না? তার মানে ১২,৮০০। ১৬ আর ১২ কত? ২৮,৮০০। 16 আর 12 হলে ২৮,৮০০। তো ৮০,০০০ থেকে ২৮,৮০০ বাদ দেন। ৫১,২০০। ৫১,২০০। বুঝছেন এতটুকু? বুঝছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তৃতীয় বছর এবার বলেন। তৃতীয় বছর কার উপর অবচয় ধরবো? বহিমূল্যের উপর। বহিমূল্য কত? ৫১,২০০। ভেরি গুড। ৫১,২০০ এর উপর। ৫১,২০০ এর উপর ইনটু 20%। কত হয়? ১০,২৪০। ১০,২৪০ টাকা। আচ্ছা, তাহলে ২৮,৮০০ ১০,২৪০ যোগ করেন, কত হয়? ৩৯,০০০। ০ ৪ ৮ এর ২ 10 0 হাতে ১ ৮ এর ১ ৯ ২ এর ১ ৩ ৩৯,০৪০ না? আচ্ছা, ৮০,০০০ থেকে ৩৯,০৪০ বাদ দেন। ৪০,০০০ ৯৬০। বুঝছেন এবার? শেষ। বলেন স্যার, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার এইটা দেখে একটু আমাকে বলেন তো, প্রথম বছরে জাবেদা দিব। বই দেখেন না আপাতত, বই বন্ধ, বই বন্ধ, বই দেখবেন না দয়া করে। এই ট্যাবলটা দেখে একটু প্রথম বছরে জাবেদাটা বলেন তো। প্রথম বছর কার জন্য জাবেদা দিব? প্রথম জাবেদাটা মেশিনের জন্য। মেশিন ক্রয়ের জন্য। তাহলে জাবেদাটা কি হবে? ক্রয় জানুয়ারি ১ হিসাব তারিখ। জানুয়ারি ১ তারিখ। ১ তারিখ। মেশিন হিসাব ডেবিট। ডেবিট। কত টাকা? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা। ২০১৩ সালের প্রথম জাবেদা কমপ্লিট। পরের জাবেদা কি হবে? অবচয়ের জন্য। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। Credit। টাকা কত? ১৬,০০০। ১৬,০০০। ভেরি গুড। ৩ নাম্বার জাবেদা বলেন। আয় বিবরণী হিসাব ডেবিট। আয় বিবরণী ডেবিট, অবচয় অবচয় হিসাব হিসাব ক্রেডিট। ক্রেডিট। কত টাকা? ১৬,০০০। ১৬,০০০। তাহলে 13 সাল কমপ্লিট। আচ্ছা, এবার 14 সালে আসেন। 14 সালে জাবেদা কি দিবেন প্রথমে? অবচয়। অবচয় মেশিনের জাবেদা কি 14 সালে হবে? না স্যার। না, না, স্যার। কারণ 14 সালে কোনো মেশিন কিনি নাই। আমি বলছিলাম যে বছরে জাবেদা করবেন ওই বছরে কোনো সম্পদ না কিনলে সম্পদের জাবেদা আসবে না। আসবে না। আসবে। অবচয় হিসাব ডেবিট। টাকা কত? ১২,৮০০। ১২,৮০০। এটাই সরলরেখিকের সাথে পার্থক্য। সরলরেখিকে প্রত্যেক বছর অবচয় টাকাটা সমান থাকতো, কিন্তু ক্রমরসমানে এক এক বছর অবচয় টাকাটা এক এক ভিন্ন। রকম হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জাবেদাটা কি? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ১২,৮০০। আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট ১২,৮০০। আচ্ছা, এবার ২০১৫ সালে জাবেদা কি হবে? অবচয় যাবে। অবচয় যাবে না। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট কত টাকা? ক্রেডিট ১০,২৪০। তারপরে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। অবচয় ক্রেডিট কত টাকা? ১০,২৪০। ১০,২৪০। পারা যাবে?
তাহলে আমি মোটামুটি বলতে পারি আমার অবচয় চ্যাপ্টার কমপ্লিট। বাকি যে অংশটা বাকি আছে সেটা জাস্ট এমসিকিউর জন্য। সিকিউর জন্য আমার আর কিছু পড়ানো বাকি নাই। এবার আপনারা যে কোনো সৃজনশীল সলভ করতে পারবেন যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে থাকেন এবং সুন্দর করে নোট করে থাকেন। স্যার সিকিউ একবার পড়াবেন না? আমি করাবো, আমি ক্লাস শেষ করছি। অবচয় ক্লাস কি শেষ হয়েছে? অবচয় ক্লাস এখন শেষ হয়েছে? না স্যার।